রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আরজে কিবরিয়ার টিম, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং নিশ্চয়ই একজন বন্ধু রয়েছেন যিনি আজকে যাহা বলিব সত্য বলিবতে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন। প্রিয় শ্রোতা, একটু আগে আমাদের যে থিম মিউজিকটি বাজলো সেখানে বেশ কিছু কথা আমরা নিয়মিত আপনাদেরকে শোনাই, একই কথা বারবার। সেখানে বলা হয় ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং আমরা বিশ্বাস করি মানুষ মাত্রই ভুল হতে পারে এবং সেই ভুলগুলো যাতে না হয় সেজন্য আরেকজন মানুষের ভুল কিংবা অপরাধগুলো আমাদের জানা জরুরি। আমরা এমন ভাবে একজন মানুষকে এখানে ফোকাস করি যিনি যার জীবনে অনেক ভালো কাজ রয়েছে কিন্তু তিনি ভুল করেছেন, অপরাধ করেছেন কোনো না কোনো সময়, এবং তিনি উপলব্ধি করেছেন নিজের বিবেকের কাছে যে কত বড় ভুল তিনি করেছেন, কেন করেছেন এবং তার পরিণতি কি। তিনি তার সেই বিবেক বোধের জায়গা থেকে চান না তার মতো করে আর কেউ কোনো ভুল করুক, সেজন্যই তিনি আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসেন। আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে এইরকম একজন মানুষ যিনি তার জীবনের ভুলগুলো স্বীকার করবেন, আপনাদের কাছ থেকে লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনা আমরা যাই বলি না কেন অনেক কিছুই সহ্য করবেন, তারপরেও নিজের জায়গা থেকে স্বীকার করে যাবেন যে আপনারা যেন তার মতো ভুল না করেন। কে সেই ব্যক্তিটি চলুন আমরা জেনে নেই আরজে সুমনের কাছ থেকে। সুলতানা বেগম আর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের 4 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মাহবুব আলম সুমন। বন্ধুদের কাছে অবশ্য সুমন পাখাল নামেই পরিচিত। কি সেই পাখাল নামের কাহিনী সেটা না হয় তার মুখেই শুনবেন। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিলেন, তবে তার চেয়েও বেশি মনোযোগী ছিলেন খেলাধুলায়। ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় গিয়ে ক্রিকেটও খেলেছেন। খুব বেশি ভালো খেলে একবার প্রতিপক্ষের তাড়া খেয়ে জীবন নিয়ে পালিয়েছিলেন। তবে মারামারিকে কখনোই ভয় পেতেন না সুমন। প্রথম যেদিন স্কুলে গিয়েছিলেন সেদিনই মারামারি করেছিলেন। সুমন ঘুরে বেড়াতে পছন্দ করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তার মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ছেলে বড় হয়েছেন ঠিকই, কিন্তু মায়ের স্বপ্ন দূরের পথ। বরং আজ তিনি নিজেকে অপরাধী মনে করেন। কি সেই কারণ তা জানাতে মাহবুব আলম সুমন আজ হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। প্রিয় শ্রোতা, যেমনটা আমরা জানছিলাম সুমনের কাছ থেকে যে সুমন পাখাল আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিবতে। আমি সুমনের কাছে যাব, সুমন মানে আমাদের অতিথি যিনি, তার কাছে আমি যাব এবং প্রথম যে প্রশ্নটা আমি আমার যাহা বলিব সত্য বলিব সব বন্ধুদেরকে করে থাকি, আজকে সেই প্রশ্নটাই আমি তাকে করব। তবে তার আগে আরেকটি প্রশ্ন আমি ওকে করতে চাই, সেটা হচ্ছে এই নামটা শুনে অনেক মানুষই প্রশ্ন করতে পারেন যে আসলে পাখাল এই শব্দটার অর্থ আসলে কি বা পাখালটা কেন হলো। সুমন, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনার নামের অর্থটা আসলে কি এবং পাখাল ব্যাপারটা আসলে কি, এটা কি পারিবারিক উপাধি? না, এটা অ্যাকচুয়ালি পারিবারিক উপাধি না। আমার বংশের নাম হলো আপনার মোল্লা বংশ। মোল্লা বংশ। আর আমি পাখালটা হইছে বন্ধু বান্ধবের দেয়া। কিন্তু বন্ধুরা যখন কাউকে নাম দেয় তার পেছনে একটা কারণ থাকে। ওই কারণটা কি ছিল আমি শর্টকাটে বলে দেই, সেটা হলো যে গরু পালে সে রাখাল, যে পাখি পালে সে পাখাল। আপনি পাখি পালতেন? পালি, এখনো পালেন? কি ধরনের পাখি পালেন? এটা হইলো আমার কাছে জবাকিং আছে, কবুতর, চুয়াচন্দন ছিল, আর লক্ষা আর বজরিকা পাখি, যেটা আমি শখের বসে পালি। আমার মানে একাকিত্ব জীবনটা মানে ওদের সাথেই কাটাই আর কি, এটাই আমার ভালো লাগে। মোটামুটি ইতিহাস আমরা জেনে গেলাম এবং ওর নামটা আসলে পাখাল নামটা দিয়েছে হচ্ছে ওর বন্ধুরা, ও পাখি পালে বলে ও পাখাল, এবং ওর নাম হচ্ছে সুমন। সুমন পাখালকে আজকে আমরা পেয়েছি যাহা বলিব সত্য বলিবতে। এবার আমরা মেইন স্ট্রিমে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব অত্যন্ত চ্যালেঞ্জিং একটা শো, এবং আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো সুমন, যে এরকম শোতে আসার পরে লক্ষাধিক মানুষ, হাজার হাজার মানুষ, আপনি ফেসবুকে গেলেই বুঝবেন, অনেক গালমন্দ করে, অনেক সহজে নিতে পারে না। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার, এবং পারিবারিক ভাবে হোক, ফ্রেন্ড সার্কেলের দিক থেকে হোক, স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট রিয়াকশন খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনাকে হয়তো কালকে থেকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করবে অনেকেই, ভালোভাবে দেখবে না, কাছের মানুষটি অনেক পর হয়ে যাবে। এত কিছু জানার পরেও আপনি এই শোটাতে কেন আসলেন? আই ডোন্ট কেয়ার, আমি এটা দিকে চাই না, কারণ আমি চাই না যে কে কি বলুক, কে কি এটা কিভাবে নেয়, আমার সেটা জানানোর দরকার নেই। কিন্তু আমি আমার প্রতিটা মুহূর্তে যে মারা যাচ্ছি, প্রতিটা ক্ষণে ক্ষণে, একবার মৃত্যু হলে তো মানুষ মারা যায়, কিন্তু প্রতিটা মুহূর্ত যদি মারা যায় সেক্ষেত্রে এটাকে কি বলে সেটা আমার জানা নেই। তো আমি প্রতিটা মুহূর্তে আমার জীবনে ঘটে যাওয়ার যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে প্রতিটা মুহূর্তে আমি এটা নিয়ে মানে খুব যার কারণে আমি এখন মানে সবকিছু জানা সত্ত্বেও আমি এই জায়গায় আসছি। এখন যা হওয়ার পরে হবে, কিন্তু এটা জানি না, যদি আমার দ্বারা কেউ উপকৃত হয়ে থাকে তাহলে আমি ধন্য।
প্রিয় শ্রোতা, ওর উদ্দেশ্য অনেক বেশি মহৎ। আমরা এই জায়গাটা থেকেই শুরু করতে চাই। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবং যাহা বলিব সত্য বলিবতে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি সুমন পাখালের পুরো সময়টুকু আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো অপ্রিয় সত্যগুলো তিনি শুনবেন। শোনার পরে তার যে মূল্যবান মতামত সোসাইটি কেন্দ্রিক এবং সুমন পাখাল কেন্দ্রিক, সেই মতামতগুলো আমরা শেষের দিকে তার কাছ থেকে নিব। তিনি ফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ওকে সুমন, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি অ্যাকচুয়ালি শুরু করতে চাই আমার ছোটবেলা থেকে। জি প্লিজ। ছোটবেলা মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি আপনার অপরাধের আগের পর্যায়টা। ওকে। আমি যখন 3-4 পড়ি তখনকার ঘটনা। জি। আমার খালাতো ভাই কাজিন আজিম নাম, সে আমার সাথেই বড় হয়েছে ঢাকায়, এখন সে ময়মনসিং থাকে ফ্যামিলির কারণে। তো সে আমার সাথে বড় হয়েছে, আমরা একসাথে পড়াশোনা করতাম, কিন্তু একটা কম্পিটিশন ছিল তখন। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো যে আমি বলতাম যে আজিম আজকে আমি তো স্কুলে যাব না, আমার শরীরটা খারাপ লাগতেছে, আজকে যাব না। সে বলতো আমিও তো যাব না, আমিও তো তোকে এটাই বলতে আসছিলাম। তো আমি বলি আচ্ছা তো যাবি না? তো কয় না আমিও যাব না। আর তুই যাবি না? তো আমি না আমি যাব না। তো দেখা যেত যে আমি লুকিচুরি করে চলে যাই, দেখতাম ওই ঠিকই বসে আছে। কি ব্যাপার তুই চলে আসলি? তুইও তো বলছিলি তুই আসবি না, তুই এখন আসতকে। আমি তো ভাবছি তুই ধোকা খাবি, তুইও তো ধোকা খাবি ভাবছিলাম, কিন্তু কেউই খায়নি। তো আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই, যখন আমি ক্লাস 4 পড়ি তখন আজিম আমাদের মানে পরীক্ষার রুটিনটা যেটা, সেটা মানে আমাদের 15-10 দিন আগে স্যার লিখে দিতেছিল। তো আমি ওদিনকে ক্লাসটা মিস করছি, আমি যাইতে পারিনি। দেন ও আমাকে রুটিনটা দেয়। জি। দেওয়ার পরে আমি রুটিনটা নেই। তো ওদিনকে মঙ্গলবার ছিল, যে আমি ওদিনকা আমি তো জানি আজকে আমার অফ ডে, আমি পরের পরীক্ষার জন্য খুব মানে করতেছি, প্রিপারেশন নিতেছি। তো এমন সময় আমি সন্ধ্যার একটু পর আমি মানে নানুর বাড়িতে যাই, যেহেতু আমার নানুর বাড়ি আমার বাড়ির পাশেই, নানুর বাড়িতে যাই। তো যাওয়ার পরে দেখি ও বসে আছে। আমি কি রে কি অবস্থা? পরীক্ষা দেশ নাই? আমি না তো। পরীক্ষা মানে তুই না আমাকে রুটিন দিলি, যে বললি যে এই তো আবে আজকে তো মঙ্গলবার, আজকে তো পরীক্ষা নেই, তুই যে রুটিন দিলি। বলে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে রুটিনটা যে দিছিলাম তো আমি জানতাম না ভালো মতো। তো পরীক্ষা হঠাৎ একজনের কাছ থেকে শুনলাম, এক ফ্রেন্ড আমাকে ডাক দিল, ওই জায়গা থেকে দৌড়ে চলে গেছি পরীক্ষা দিয়ে আসছি। কিন্তু আমি তখন বললাম যে দেখ তোর সাথে আমার এত ক্লোজ সম্পর্ক, আর তুই আমাকে আমার বাড়ির সামনে দেখেছিস, কিন্তু আমাকে ডাক দেওয়ার সুযোগটি পাস নাই। তো আমি ব্যাপারটা খুব অন্যভাবে নিয়েছিলাম যে ওদিনকার থেকে, যে ও তো আমাদের পড়াশোনাটা এইভাবে চলতেছিল, তো আমাদের কম্পিটিশন চলতেছিল। তো আমি যখন ক্লাস 5 পাস করলাম, আমি স্কুলটা ট্রান্সফার করতে চাইলাম। আমি আলী আহমদ উচ্চ বিদ্যালয়ে আমাদের গোরানে ওই জায়গায় অ্যাডমিশন নিলাম। তো নতুন মুখ, নতুন পরিবেশ, সবকিছু নতুন, তবে সবকিছুতে পুরানের অগ্রাধিকার একটু বেশি থাকে। তো স্কুলের যে স্টুডেন্ট গুলা ছিল, আমি নতুন, আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। ওই জায়গা থেকে আমার শুরু হয়েছে সব। আমি তখন বললাম যে আমার একটু ভিন্ন হওয়া দরকার। কোন ক্লাস এটা? এটা ক্লাস 6। ওকে। ক্লাস 6 কি আপনি স্কুল চেঞ্জ করলেন? হ্যাঁ। স্কুল চেঞ্জ করার পরে আপনি যে পরিবেশে গেলেন সেটা আপনার জন্য নতুন, এবং ওখানে যারা ছিল পুরনো তাদের জন্য কিন্তু আপনি নিউ কামার। ওকে, তারপর? তো আমি চিন্তা করলাম এমন কিছু করতে হবে যেটা সবাই একটু অন্যভাবে নিবে, আপনাকে আলাদা চোখে দেখবে। হ্যাঁ। তো আমি নাম বলবো না, আমি এক ফ্রেন্ডকে ওদিনকে পরে ফ্রেন্ড হয়ে গেছে, ওদিনকে অনেক মার দিছি। মার দেওয়ার পরে মানে অনেকে ধরছে, আমাকেও মার দিছে স্কুলের বাইরে নিয়ে। তারপর যাই হোক ফ্রেন্ডদের সাথে ওই পরে মিছিল হয়ে গেছে। দেন বললাম যে তোরা 10 জন মিলে আমাকে মারছ, বা আমি সংখ্যাটা সঠিক বলতেছি না, তো যে তোরা এতজন আমাকে মারতেছো, তার আমি তো একা, তবে পারলে একাই শেষ মারামারি করিস। যাই হোক তারপর ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ করে ফেললো। তো আমরা খুব মানে পরে আস্তে আস্তে যত মানে ওদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম। তো আমার সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে আমার পজিটিভ যে ফ্রেন্ড গুলা, সেগুলোর সাথে আমি মিশি নেই, যারা পড়াশোনায় খুব এক্সপার্ট। আমি মিশছি যে এরকম ছেলেদের সাথে, যাদের সাথে চললে ক্লাস একটু অন্যরকম হওয়া যায়। তো এটা চলতে চলতে আমার ফ্রেন্ডদের সাথে চলতেছি, দেখা যেত ফ্রেন্ডের ওই জায়গায় আড্ডা মারতাম, মারামারি হচ্ছে, আগে সুমন যেত, মারামারি করতাম, সবকিছু এরকম চলতো। আস্তে আস্তে সিগারেট খাওয়াটা শিখলাম। সিগারেট খাওয়াটা শিখতে শিখতে ফ্রেন্ডদের কাছে তো যেটা আমি বলি যে মেহেদি, মানে হাতে মেহেদি লাগলে যেমন লাল হয়, গাঁজা খেলেও চোখ লাল হয়, ঠিক সেম হলো মেহেদি। ফ্রেন্ডদের সাথে থেকে মেহেদি খাওয়াটা শিখলাম। মানে কোথাও না থাকলে আমার কাছে থাকতো, আমি ওইটাই সেবন করতাম। আর না পাইলে সুমন কোথায় আছো তুমি? কোন ক্লাসে এটা আপনি শুরু করলেন? এটা আমি শুরু করলাম ক্লাস 7-এ। ক্লাস 7-এ আপনি গাঁজা খাওয়া শুরু করলেন। ওকে। আপনার বাবা তো কি করতেন জানো? আমার বাবা ছিল আপনার মানে রিক্সার ব্যবসা করতেন, তো উনি আবার ঢাকা মহানগরীর রিক্সা মালিক সমিতির সভাপতি ছিলেন। ওকে। আর আপনার মা ছিলেন গৃহিণী। জি। ক্লাস 7-এ আপনি গাঁজা নেওয়া শুরু করলেন, এই সময়টা কি পরিবার জানতো? না, জানতো না, একেবারেই জানতো না। ওকে। তারপর যখন নিলাম, নিতে নিতে মানে খুব খাওয়া দাওয়া শুরু করলাম। তারপর একটা সময়ে বাপ্পি ভাই
আমাদের যে ভাই মানে উনি আবার এলাকা ভিত্তিক একটা ক্রিকেট টিম করছিল। আমি ক্রিকেট খেলতাম ছোটবেলা থেকে একটু, তো আমি ওনার ওই জায়গায় ভর্তি হয়েছি। তো জামাল নামে এক ফ্রেন্ড আছে আমার, সে আমাদের ম্যানেজারের ছেলে, ফ্রেন্ড আমার খুব ভালো। তো ওর সাথে পরিচয় হয়, ও আমাকে ওই জায়গায় নিয়ে গেল, কিন্তু আমাকে বাপ্পি ভাইয়ের কাছে নিতেছিল না। তো একদিন আমি বললাম কি যে আমাকে একটু বাপ্পি আর তোরা খেলাধুলা করোস এই জায়গায়, আমি একটা টিমের আন্ডার থাকলে ভালো হবে, খুব মজা করিস তো। তো আমাকে কেউই সাপোর্ট করতেছিল না, তো নিতেছিল না। তো এক সময় দেখা গেল কি আমি জামালকে প্রলোভন দেখালাম, যে জামাল বলতেছে আমার তো ফর্মের টাকা নাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ফর্মের টাকাটা আমি দিয়ে দেবো, তুই আমাকে বাপ্পি ভাইয়ের টিমে ঢুকাই দে। ওকে ওকে ঠিক আছে। তো ঢুকলাম। তো বাপ্পি ভাইয়ের প্রথম পরিচয় করে দিয়েছে আমাকে। বাপ্পি ভাই মানে আমি কালো একটা গেঞ্জি পরা, কালো একটা প্যান্ট, চুলগুলা তো আগের থেকে বড় বড় রাখতাম, এখন ছোট রাখি। তো বাপ্পি ভাই বলতেছে নাম কি, বললাম। পরে ও পরিচয় করে দিছে, ভাই আমার ফ্রেন্ড। পরিচয়টা বাপ্পি ভাইয়ের সাথে হয়েছে। বাপ্পি ভাই বললো কি তোমার চুল এত বড় কেন, দেখতে বকাটে বকাটে লাগে, তুমি চুলটা কেটে ফেলতে পারো না? ঠিক আছে কেটে ফেলবো, এতটুকু। তার বাপ্পির সাথে একটু কথা টথা বলে চলে আসছে। তো বাপ্পি আগে আমার ওদিনকে অনেক ভালো লাগছে, যে সে মানুষটা অন্যরকম, খুবই অন্যরকম, ইমোশনাল। তারপর আমি চুল কাটছি, কি মনে করে আমিও জানি না, চুল কাটলাম। কাইটা যখন গেছি বাপ্পি ভাই দেখে হা করে তাকায় আছে, কি তুমি আমার এক কথা চুল কেটে ফেলছো? আমি তার একদম অন্তরে ঢুকে গেছি, কোথাকার ফর্মের টাকা, কোথাকার টিম, আমি সব। আমাদের ওই ক্রিকেট টিমে ছিল 35 জনের মতো, তো সবার থেকে আমাকে আলাদা। আর বাপ্পি ভাই আমাকে এত লাইক করতো, জানি না এটা কে কোন ভাবে না, কিন্তু এটাই সত্য। বাপ্পি ভাই মানে খুব ইমোশনাল, আমিও বুঝছি। তার ডান পায়ে কিন্তু এখন আমার নাম লেখা আছে, চাকু দিয়ে কাটা, সুমন, SUMON, ডান পা। একদিন গিয়ে দেখি এই অবস্থা, মানে খুব পছন্দ করে। তো যাই হোক এরকম তো চলতেছি, আমরা খুব ভালো কাটতেছে, খেলা চলতেছে, খুব মজা করতেছি। তো একটা সময় পোলিও টিকার দিবস, পোলিও খাওয়ার, তো ওদিনকা আমরা যাব পোলিও খাওয়াবো। তো গেলাম। তো ওই সময় জামাল আমার সাথে ছিল। যাওয়ার পরে পোলিও টিকার খাওয়া স্টার্ট হলো। তো একটা মেয়ে ছিল, নাম হলো দীপা। ওকে। তো জামাল আমাকে বলল যে মেয়েটা আবার স্কাউট করতো আমাদের আলিয়ার মধ্যেই। তো বললো কি যে মেয়েটা ভালো লাগছে আমার, ওকে তো আমি মানে ওর সাথে একটা অ্যাফেয়ার করতে চাই। আমি কি মেয়ে তো ছোট, এই মেয়ের সাথে কি অ্যাফেয়ার করবে? সে বলতেছে না এটা বড় হবে না, তো এখন থেকে ফ্রেন্ডশিপ করলাম, এটা ভালোবাসা বদলাই দিলাম। তো যাই হোক এরকম চলতেছে। তো এরকমই চলতেছিল। তারপর এট লাস্টটা হলো কি যে আমরা যখন সবকিছু জমা দিতেছিলাম বিকালে, তখন দেখি মানে একটা ছোটখাটো গ্যাঞ্জাম লাগছে। তো আমি ওই জায়গায় চলে গেছি, আমার এক ফ্রেন্ড আকবর বাবু তখন ছিল, ওর সাথে গেলাম। তো যাওয়ার পরে জামাল নাই। কতক্ষণ পরে জামাল আসছে, কি অবস্থা? আমি তো গেছিলাম ওর পিছিয়ে পিছিয়ে। তারপর খুঁজে পাইছ বাসা? না, আমি যাইতে যাইতে দেখি ওই কোন মোড় থেকে কোদিক ঢুকে গেল বুঝি না, কিন্তু ওই মোড়ে আছে। ওকে। তারপর আমাকে বললো তুই আমাকে সাপোর্ট দে। তো ওই সাপোর্ট দিতে 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 তারপর এক সময় আমরা আসতেছিলাম, ওই আমরা আমাদের এই রোড বলে ওই 8 নম্বরের রোড নিয়ে ব্যস্ত, আমাদের সোজা রোড থেকে। তারপর দিক দিয়ে যাচ্ছি, তো এমন সময় একদিন পিছেতে ডাক দিয়েছে, এই সুমন। পিছে তাকায় দেখি দীপা। আজিব, তোমার পাশে এই জায়গায়? তো বুঝতে দেই নাই যে জামাল ওকে পছন্দ করে। তো যাই হোক ওর সাথে খুব মানে ভালো সম্পর্ক হয়ে গেল আমার ওই জায়গায়, যে কারেন্ট গেলে আমরা ওই বাসার নিচে বের হতো, আমরা কথা বলতাম, ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো জামাল ইমপ্রেস করার জন্য বাপ্পি ভাই স্বয়ং লাভ লেটার লিখে দিয়েছিল, কিন্তু ওটা কোনো অ্যাকসেপ্ট করে নাই বা কিছুই জানায়ও নাই। তারপর আস্তে আস্তে মানে আমার সাথে মানে ওর খুব বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। তারপর এটাই নিয়ে আর কি জামালের সাথে আমার দ্বন্দ্ব। একটা সময় জামাল আমাকে বললো যে তুই যাকে যাবি না, ইভেন কি বাপ্পি ভাই পর্যন্ত বললো যাবি না, তুই কাকে চাস, ওকে না আমাকে? আমি কি কাকে চাই মানে ও তো আমার ফ্রেন্ড হোক যেটাই হোক, তো ওকে চাস না আমাকে চাস? আমি কি তো অবশ্যই তোমাকে, তো আর যাবি না। তারপর ওই ফ্রেন্ড আমার জীবনের প্রথম একটা ফ্রেন্ড, এটাকে আমি বলতে পারতেছি না, মানে সব নতুন নতুন জিনিস তো এমনি ভালো। তো যাইতাম, যাওয়ার পরে ওর সাথে কথা বলতাম, ভালো লাগতো। তারপরে এদিকটা জামালের সাথে আমার খুব বড় গ্যাঞ্জাম হয়ে যায়। বাপ্পি আর ছাদের উপরে একদিন হাতাহাতি হয়, মানে ওকে ছাদেতে ফালাই দিতে চাইছিলাম, এরকম অবস্থা, ধাক্কা ধাক্কি একদম। তারপর এটা নিয়ে খুব ঝগড়া একটা সময়। তারপর জামালের সাথে আমার পুরা বিরোধ। আমি বাপ্পির টিমে, বাপ্পি ভাইয়ের মন থেকে উঠে গেছি, এরকম অবস্থা। তারপর ওর বাপ্পির কাছে সরি টরি বলে বাপ্পির কাছে প্রমিস করে আমি আরো ওখানে কখনো যাবো না। তো এদিকে আমার সাথে মানে দীপার গ্যাপ হয়ে যায় অনেক বড়। তারপর গ্যাপ হয়ে যায়, আমিও খুব মানে করি। তো আমি এদিক দিয়ে মানে বাসায় যাই, বাসায় অল টাইম থাকি, বের হই না, বাপ্পির কাছে যাই আর বাসায় আসি, এই। তো পড়াশোনা তো পুরা যায় অবস্থা। মানে তখন এই সমস্যাটা হইলো যে ওই যে ফ্রেন্ড চলতেছি, একটু উগ্র মেজাজ, বন্ধু বান্ধবের সাথে একজনকে মারলে নাম বাড়ে দাম বাড়ে, এরকম। তো যাই হোক ওইভাবে চলতেছি। একটা সময় দেখা গেল কি যে আমার পড়াশোনার ভিতর থেকে মনটা উঠে গেল কি, আমি বলি যে জানতে পারলাম যে 30%, 33% পাইলে মানুষ পাস করে, এটাকে স্যার প্রমোশন দিয়ে দেয়। আমি তাইলে আমি কেন এত মাতামাতি করতেছি, আমি না পড়লেও তো পাস করবো, এরকম মনে হইলো।
তো যাই হোক আমি পড়াশোনার মাত্রাটা কমাই দিলে মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলাম, শুধু বসে থাকতাম, মানে এরকম মানে টিভি, বাপ্পি ভাই, খেলা, এগুলো নিয়ে মানে পুরো ব্যস্ত। আমরা যে ক্যারেক্টারটা এখানে পাচ্ছি বাপ্পি ভাই, আপনার এই কিশোর জীবনে তার প্রভাব মারাত্মক, আমরা এটা বুঝতে পারছি। আমি একটু তার সম্পর্কে জানতে চাই, উনি আসলে কি করতেন? উনি অ্যাকচুয়ালি করতেন কি, মানে উনি পড়াশোনা গ্যাপ দিছিলেন, আর ওনার সম্পর্ক কি, উনি ব্রোকেন হার্ট একটা মানুষ, যে বড় একটা সমস্যা হয়েছিল তার প্রেমে আর কি, এরকম। উনি এগুলো ভোলার জন্য মানে শুধু আমাদেরকে কাছে টানতেন, আর আমরা আমাদের সাথে আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন। হ্যাঁ, ব্যস্ত থাকতেন। আপনাদের সাথে বয়সের ডিফারেন্স কত ছিল? অনেক। সে তো আমার বড় ভাই আছে না, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড বাপ্পি, তো আমি এটা পরে জানতে পারছি। আচ্ছা, পরে জানতে পারছেন। আপনার সাথে আপনার বড় ভাইয়ের বয়সের ডিফারেন্স কত? বড় ভাইয়ের বয়সের ডিফারেন্স হবে কত, 5-6 বছর। 5-6 বছর। আচ্ছা, বাপ্পি তাহলে পড়াশোনা ছেড়ে দেয়া? হ্যাঁ, বাপ্পি ভাই সম্ভবত ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, এবং এলাকারই ছেলে, মানে পাশের এলাকা। আমি থাকি গোরান, আর বাপ্পি ভাই থাকে বনশ্রী। ওকে, লোকাল ছিল। ওকে, হ্যাঁ, তারপর ওইভাবে চলতেছিল। তারপর ওই দীপার সাথে গ্যাপ হয়ে গেল, তারপর বাসায় সময় দিই বাপ্পির সাথে, এভাবে চলতেছে। পড়াশোনাটা একটু ড্যাম হয়ে গেল। তারপর এক সময় মানে আমার খালাতো ভাই কি আমার পাশের, যে আমার নানুকে ওর মা ডাকছে আর কি, এরকম ওই হিসাবে। নাম হলো বিল্লাল। তো মানে আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে ছিল, নাম তার লিজা। সে আমাকে আইসা বলতেছে যে তোর পাশের বাড়িতে ওই মেয়েটাকে তো আমার খুব ভালো লাগছে, তোর স্কুলেই পড়ে। আমি কই থাকে 2টা মেয়ে, কিন্তু আমি তো কখনো আমি প্রুত করে বারান্দা যেতাম, আমরা চলে আসতাম, ঠিক আছে, এতটুকু। তারপর ও বললো আমাকে একটু হেল্প করে। আমি তো স্কুলে যাই না, তোকে কিভাবে খেলাম। তো আমার ছোট ভাই তখন ছোট, ওকে আমি স্কুলে দিয়ে আসতাম, আকাশ নাম। তো তখন ওই হিসাবে তাকে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তারপর ওদিক দিয়ে সে একটু তাং ফাং করতো, সাথে আমি থাকতাম, আমি জাস্ট নর্মাল। সে আর আরেকটা বলে রাখা ভালো, লিজার ফ্যামিলির সাথে আমার বড় বোনের একটা সম্পর্ক ছিল আর কি। ওকে। তো একটা সময় দেখা গেল কি, আম্মু হঠাৎ একদিন আম্মুকে ডাক দিল, লিজার আম্মু, কি হয়েছে ভাবি। পরে মানে আরেকটা জিনিস বলে, আমাদের বারান্দা আর ওদের জানালা কিন্তু পাশাপাশি ছিল। তো আম্মুকে বলতেছে যে ওই যে আপনার বোনের ছেলে আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করে, এটা মানে অনেক কিছু করে, ভালোবাসি, এগুলো নানা জিনিস বলতেছে, এটা কেমন কথা। ও তো আমার বোনের ছেলে না, মানে আমাদের বাড়ির পাশে থাকতো, আমার নানার ওই জায়গার লোকাল আর কি, তো বাড়ির পাশে থাকতো, তো ওই হিসাবে আর কি আমাকে বোন বোন বলতো। তারপর বললো আচ্ছা আমি বলে দেবো। তো এটা বলার পর ওই ফার্স্ট ওই মেয়েটা খুব কিউটলি একটা চেহারা, যে সামনে আসলো, এসে বললো আপনার সাথে না যায়। আপনাকে বলছে? হ্যাঁ। আমি তো হতভম্ব, হ্যাঁ হ্যাঁ যায় তো, আমি বলতেছি। বলো উনি আজকে আমাকে গেটের সামনে ধরে আমাকে বলতেছে ভালোবাসি, এটা কেমন কথা বলেন। ঠিক আছে, তো এই ফার্স্ট তার সাথে কথা। এটার নাম কি ছিল? লিজা। ওকে। তারপর তার সাথে মানে এরকম হইতেছিল। তারপর আস্তে আস্তে তার সাথে আমার ফ্রেন্ডশিপ, মানে যেহেতু কথা বলতাম বারান্দায় গেলে, ওই যে আমার গ্যাপটা সৃষ্টি হয়েছিল, আমার ফ্রেন্ডস ছাড় শুধু পকেট ফ্রেন্ড বা বাপ্পি ভাই। তারপর এই আমার এখন দুনিয়া পড়াশোনা একটু উধাও টাইপের। তারপরে বারান্দায় যে কথা বলতো, আমার সাথে খুব কথা বলতো। তারপর আস্তে আস্তে ওর মা কিছু পাক করলে বা কিছু করলে আমাকে ডাকতো, যথেষ্ট আমাকে ছোট মানে অনেক আদর করতো আমাকে। যে কমপ্লেনটা নিয়ে এসেছিল, সে কমপ্লেনটার কি সমাধান হলো? না, ওইটা পরে আম্মু বলছে, আমি বলে দেবার করেনি। তারপর বিল্লালকে যখন বলছে, তখন বিল্লাল আর মানে আর আসে নাই। আমিও বলছি বুঝে, তখন সে আসে নাই। তারপর এমন করতে করতে ওর সাথে কথাবার্তা হয়। তখন আমি ক্লাস 8-এ পড়ি, আর ও ক্লাস 7-এ পড়ে। ওকে। তারপর ওদিক দিয়ে আমার পড়াশোনা তো পুরাই যাচ্ছে। তারপর লিজার সাথে সম্পর্কটা অনেক গড়ে উঠলো। লিজা আমাকে বললো যে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কাউকে, এর ভিতর কথা হলো যে আপনাকে তো দেখতাম প্রুত করে বারান্দায় আসতেন, আমার প্রুত করে চলে যেতেন, ব্যাপার কি। আমি কই দেখতাম তোমরা বসে থাকো, তোমাদের সামনে দাঁড়াও, আমি কখনো মানে এইসব জিনিসকে ইগনোর করি, তো কিভাবে নাও, এই কারণে আমি দূরে আসি যাই। তারপর সে বললো, মানে আস্তে আস্তে তো ভালো সম্পর্ক হলো। তারপর জিজ্ঞাসা করলাম সে কাউকে পছন্দ করে কিনা, বা সে জিজ্ঞাসা করলো আমি কাউকে পছন্দ করি কিনা। এভাবে জানতে জানতে এক সময় আমি বললাম যে হ্যাঁ আমি একজনকে পছন্দ করি, কিন্তু তুমি তাকে চেনো। বললো তাহলে আমি অবশ্যই হেল্প করতে পারি, আপনি আমাকে সাথে শেয়ার করেন। তো আমি বলি করবো অবশ্যই। তারপর একদিন সে বলতেছিল যে, আমি বলতেছিলাম যে আমি দেখতেছিলাম বারান্দা থেকে ওই টেবিলের উপর লিখতেছে একটা কাগজে, মানে একটা খামের ভিতরে। আমি জিজ্ঞেস করলাম এটা কি লিখতেছো তুমি। বলতেছে যে আমি বলছিলাম না যাকে ভালোবাসি তাকে এটা দিব, তাকে এই লেটারটা দিব, আমি এই কারণে লিখতেছি। তো দেখা গেল বিকাল টাইমে ওর ছোট বোন বৈশাখী ছিল সাথে, আরো ও আমার মানে আমরা আর কি ঝোল ঝাড়ুনি আছে না, মাথায় বাইতা দিছে আর কি। আমি ধরছি ওর জানালায় বাইতা দিছে। বললাম, আমি ভাবলাম হয়তো আমাকে বললো যে এই লেটারটা আপনার জন্য লিখছি বিকালে। আমি তো হতবাক যে ওমা লাভ আমাকে করে, তাহলে আমি নিলাম, নিয়ে খুলে দেখি কি বোকা কোথাকার, এপ্রিল ফুল, এই জাস্ট আমাকে বোকা বানাইছে। যাই হোক এভাবে চলতেছিল, চলতে এক সময় আমরা আরো ডিপ হয়ে গেলাম। ডিপ হয়ে যাওয়ার পরে সে শুধু জিজ্ঞাসা করতো যে মেয়েটার নাম কি।
তখন আমি বললাম বলবো, কিন্তু আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না যে সেই বিল্লালের ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওকে, তো ওর বাসায় গেলাম সকালে, যাওয়ার পরে ওকে আমি শপথ করালাম যে তুমি কাউকে বলতে পারবে না, যদি যে মেয়েটাকে তুমি জানাবা সে যদি রাজি নাও থাকে তাহলে তুমি ব্যাপারটা মানে কারোর সাথেই করবা না, মানে ওই মেয়েটা যেন কেউ মানে না বলে, এটা তোমার কাছে রিকোয়েস্ট। আর তুমি যে ব্যাপারটা জানো আমি কাকে লাভ করি জানলাম, আমি বলবো এটা কারোর সাথে তুমি শেয়ার করতে পারবে না। হ্যাঁ বলবো। আমি বলতেছিলাম এমন সময় মা এসে বসছে, তারপর বলা হয় নাই, দুপুর হয়ে গেল, তারপর আমি চলে যাচ্ছিলাম। তারপর আন্টি বলতেছিল যে খাওয়া দাওয়া করে যাও, আমি কি না বাসায় গিয়ে খাবো। পরে আসতেছিলাম তো গেটে মানে ও ভিতর রুমে, আমি বলছি আজকে আর বলা হবে না, মনে মনে ভেবে চলে আসতেছিলাম। তো এমন সময় মানে ওর যে ছোট বোন বৈশাখী, খুবই কিপলি একটা মেয়ে, আমার ছোট বোন হিসাবে খুবই পছন্দ করি আমি ওকে, এখনো করি। তো ওই গেটটা লাগাই দিতে আসতেছিল। তো এমন সময় আমি বলি তোমার আব্বুকে ডাক দাও। তো আমাদের সব ব্যাপারে বৈশাখী জানতো সম্ভবত। তারপর দিছে, তারপর আমি একটা চিঠি দিছি, দিয়ে আমি বলি কি যে এটা কিন্তু খবরদার প্রমিস করছো কাউকে বলবো না এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে বলে নিয়ে গেছে সুন্দর করে। কার হাতে দিলেন? লিজার হাতে। লিজার হাতে। ওকে। তো এটা দিয়ে দেওয়ার পরে আমার হার্টবিট পারলে কত ডিগ্রি যে উঠে গেছে আমি নিজে বলতে পারি না। আমি ছটফট করতেছি, আমি কি করলাম, কেন দিলাম? যদি এরকম হয় যে ও বিলালের মতো ঘটনা করে, বিলালের ব্যাপারে যেরকম কমপ্লেন দিচ্ছে আমার ব্যাপারে যদি দেয় তাহলে আমার মান সম্মান তো আমার বাবা মার কাছে থাকবেই না। ব্যাপারটা নিয়ে খুবই, তাছাড়া ওর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। দেখ ফ্রেন্ড ছিলাম, ওইটাই তো ভালো ছিলাম, এগুলো নিয়ে খুব টেনশন। তো আমি বাসায় যাইনি ওদিনকে। তারপর সন্ধ্যার দিকে আমি বাসায় আসলাম। বাসায় এসে আমি বইটই নিয়ে পুরা ফ্রেশ ট্রেশ হয়ে আগে বসছি। বসার পরে আম্মা মানে হঠাৎ আমার ছেলে পড়াশোনা করতেছে, তো ব্যাপারটা বুঝে নাই। তো আমি ব্যাপারটা পড়াশোনা, তারপরে দেখলাম সব স্বাভাবিক, কোথাকার পড়াশোনা সেটা তো সেই জায়গায় চলে গেছে। যাক সবকিছু তাহলে রিল্যাক্স মোডে আছে। তারপর আমি আবার ওর সাথে এখন বারান্দায় যাওয়া বন্ধ করে দিলাম, কারণ বারান্দায় গেলে ও হয়তো বা যদি ব্যাপারটা ইগনোর করে থাকে তাহলে তো ওই লেটার ভিতরে লেখা ছিল লিজাকে লাভ করি, যে আমার মনের কথা। এক ধরনের অদ্ভুত রকমের ফিলিংস আপনার মধ্যে কাজ করছিল, যেটা সাধারণত বয়স এক্সপ্লেইন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। আপনি শুধু একটু বলবেন যে কন্টেন্ট কি ছিল, চিঠিতে কি লিখেছিলেন? সেটা লিখেছিলাম যে যদি তোমাকে ভালো লাগে, আমাকে ভালো লাগতেই পারে, ভালো লাগা না লাগা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে লাগলো, আর না লাগলে তুমি এটা ভুলে যেও। তবে একটা জিনিস মনে রেখো যে আমি তোমাকে লাভ করি, এটা সবসময় করবো, তুমি আমার ফার্স্ট গার্ল। যেটা ভালোবাসা আমি প্রথম বুঝলাম তোমাকে দিয়ে, যে একটা মেয়েকে ভালোবাসলে যে কোন ফিলিংসে চলে আসা যায়, সেই ফিলিংসের সর্বোচ্চ মানে মাউন্ট এভারেস্টে যেরকম উঠে সেই জায়গায় আমি উঠে আসি। ওকে ওকে। কোন ক্লাসে থাকা অবস্থায়? এটা ক্লাস 8। ক্লাস 8 থাকা অবস্থায় ও ক্লাস 7 পড়ে। ওকে। তারপর ওর সাথে চললো। তারপর হঠাৎ একদিন আমাকে মানে ডাক দিল, আমি গেলাম বাড়ি, মানে বারান্দায় গেছি, ও বসেই থাকতো বারান্দায় আমার মানে জানানোর ভিতরে। আমি যে কখন যাই আমাকে দেখে না, ফাট করে আমি গেছি, এই ভিতরে কোনো দাঁড়াও দাঁড়াও, আবার মানে কথা বললো, কেছি এতদিন কথা ছিল এরকম এরকম স্বাভাবিক। আমি মানে ওকে যে একটা জিনিস বললাম সেটার কোনো মানে নেই, কোনো রিঅ্যাকশনই নেই, তবে আগের থেকে একটু ভালো সম্পর্ক আর কি। ওকে। তো এইভাবে চলতেছে। তারপর আমিও এরকম চলতেছে, চলতে 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 মানে আরো ডিপলি চলে গেল। তারপর আমি একসময় বললাম যে হ্যাঙ্গিং করে রাখার তো কোনো মানে হয় না। হ্যাঁ আমরা ফ্রেন্ড আছি, ফ্রেন্ডই থাকবো সবসময়ের জন্য, খুব ভালো একদম বুড়া হয়ে গেল, কিছু একটা বলো, তাই তো? হ্যাঁ এটাই। তো সে বললো, আমার বলে রাখা ভালো যে আমি আরেকটা মানে ওই সময় থেকে আরেকটা জিনিস করছি, যে আমার একটা ডায়েরি ছিল, আমি ডায়েরি লিখতাম ছোটবেলা থেকে, মানে যখন জ্ঞান হয়েছে তখন। মানে ওই সময় যে মানে বড় হয়েছে তা না, আমি 6 থেকে বা 7 থেকে ওরকম থেকে ডায়েরি লিখি। তো একটা ডায়েরি আমি আগে কিনে রাখছিলাম, যদি আমাদের ভালোবাসা হয় তাহলে এটার ভিতরে সবকিছু থাকবে, আমরা চিঠি আদান প্রদান করবো না, আমি ডায়েরিতে সব লিখে দিব, ওইটার অ্যান্সার দিবে যার ডায়েরিতে, আমার ডায়েরিতে। আবার ওই কিছু লিখতে চাইলে আমার ডায়েরিটা নিয়ে লিখে দিত, আমি আবার নিয়ে এটার অ্যান্সার দিয়ে ওকে ফিরে দিতাম আর কি, এরকম ছিল। তো আমাদের মানে ওকে ডায়েরিটা দিলাম, ও আবার লিখে দিল যে আমরা এখন আমরা ফিউচারটা নিয়ে চিন্তা করা দরকার, আমি কিন্তু তোমাকে অনেক লাভ করি, এটা মানে এইসব। যাই হোক চলতেছে, ভালোবাসা চলতেছে। আমরা মেট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট করি, পরে আমরা দাঁড়ান, এত দ্রুত যাবেন না। ওকে আপনাকে ইয়েস নো কিছু একটা বললো? হ্যাঁ ও বললোই যে হ্যাঁ আমিও তোমাকে লাভ করি, কিন্তু এখন যদি আমরা প্ল্যান ছাড়া কিছু করি সেটা আমাদের ফিউচারের জন্য খারাপ হবে। ওকে। তারপর আমরা প্ল্যান ওয়াইজ যদি সবকিছু করি তাহলে আমাদের হয়তো বা। প্ল্যানটা কি ছিল এই মুহূর্তে? প্ল্যানটা ছিল আমার কাছে ওর চিঠি এখন একটা আছে অনেক আগের আমার সাথে, তো ওইটার ভিতরে অনেক কিছুই লেখা, যে ওর প্ল্যান ছিল যে আমাকে ওই সাকসেস মোডে দেখতে চায়, যে আমি ওর সাথে মানে আমাদের যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়। যেমন আমি যদি ভালোভাবে পড়াশোনা করি, ওর চাহিদা একটাই ছিল, ভালোবাসা, ভালো করে পড়াশোনা করবা তুমি, আমাদের সাথে কথা হবে রেগুলার, ভালো করে পড়াশোনা করবা, তারপর ভালো একটা চাকরি নেবা, তুমি আমার ফ্যামিলি দিয়ে আমার বাসায় প্রস্তাব পাঠাবা, অবশ্যই তুমি যদি ভালো ছাত্র, ভালো একটা কেরিয়ার থাকে, অবশ্যই আমার মা বারণ করবো না, এটাই আমি চাই, তুমি সাকসেস হও। ওকে ফাইন। তো সেইভাবেই বললো। তো আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত
মানে নর্মালি থাকি, আমরা মেট্রিকের পরে সব, যেটা মেট্রিকের রেজাল্টটা আমরা দেখতে যাচ্ছি। হঠাৎ একদিন আমি করলাম কি, বারান্দায় গেলাম, রোজার সময় ছিল, তো আমি বারান্দায় থুতু ফেলতেছিলাম, সিগারেট খাই। তখন আমি অলরেডি কিন্তু তখন গাঁজা খাওয়া ছেড়ে দিছি ওর জন্য যে আমি সবকিছু নিয়ে আসবো। তো পড়াশোনাটা করতে পারতেছিলাম না, পড়তে বসলে 100 দেওয়ার কথা মনে হইতো, আর বাকি সব ফ্রেন্ড সার্কেল সবই ছেড়া দেওয়ার মতো। দ্য ভেরি কমন সিনারিও, প্রিয় শ্রোতা, ইজ অ্যান অ্যাডোলেসেন্স লাভ, যেটাকে বলে বয়ঃসন্ধিকালে যে ভালোবাসাটা হয়। মানে আমরা দেখে থাকি বাংলা সিনেমায় যখন নায়ক কিংবা নায়িকা পরস্পরের প্রেমে পড়ে, পরীক্ষার খাতায় বসে থেকে তখন নায়িকা শুধু নায়কের নাম লেখে কিংবা নায়ক শুধু নায়িকার নাম লেখে, এরকম একটা সিচুয়েশন। এবং দ্য সিচুয়েশন ইজ ভেরি কমন, প্রত্যেকটা মানুষের জীবনেই এই জিনিসটা আসে, অন্তত প্রথম লাভের ক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ ভেরি কমন। যে এই সিনারিওটা চলছে আমাদের সুমন পাখালের জীবনে। হ্যাঁ, তারপর আমি রাতে একদিন রোজার সময় তারাবি পড়ে এসে ওর জন্য নামাজও ধরতেছি, ওর নানার মৃত্যুবার্ষিকে আমি দান করি, এরকম মানে ওর মতোই চলতেছে। তো বাসায় বাইরে আমি রাতে করে, ও আবার 10টার ভিতরে, কারেন্ট 10টার ভিতরে ঘুমায় যেত জানলা জোনা লাগে। তো আমি খুশি থুতু ফেলছি, এমন টাইমে দেখলাম পর্দা ফাঁক হয়েছে। আমি বলে কি ওই ঘুমায় নাই? আমি দাঁড়াই আছি, ওই দেখি জানলা ফেললো। কি তুমি ঘুমাও না এখনো? আস্তে আস্তে, না ঘুমাই নাই তো, তুমি ঘুমাইতেছো। এই যে আমাদের রাতে কথা স্টার্টিং শুরু হলো। দেখা যেত সারা রাত আমরা বারান্দায় আর জানালা। তবে ওর জন্য কষ্ট হইতো, সারা রাত কথা বলে সকালে আবার ক্লাসে যেত। আমি বলতাম ঘুমাও, ঘুমাইতো না, একটু কথা বলে, এরকম। আপনি বারান্দাতে ও জানালাতে? তো একটা রাতে অনেক বৃষ্টি হইতেছিল, তো ওই রাতে আমরা চেষ্টা করছি দুজনে হাত ধরার, কিন্তু আমি গ্রিলের ফাঁকা দিয়ে হাত ঢুকাইছি, ওই জানালার ফাঁকা দিয়ে হাত আনছি, কিন্তু গ্যাপ মোটামুটি আধা হাতের মতো রয়ে গেছিল এরকম। তো আর আরেকটা ব্যাপার ছিল যে ও কিছু রাতের বেলা যদি স্পেশাল ভাবে কিছু হইতো, সেটা আমার ওই ঝুল ঝাড়ুনির আগে বাইধা দিত, আমি টাইনা নিয়ে এসে খাইতাম। আমি কিছু দিলে ওই ঝুল ঝাড়ুনির আগে বাইধা ওকে দিতাম, জানালায় ওই খাইতো। খাওয়া মানে বুঝলাম না। মানে দেখা যাচ্ছে যে ইফতার একটা স্পেশাল কিছু হয়েছে, স্ন্যাক জাতীয়, সেটা ও আমাকে না খেয়ে আমার জন্য রেখে দিছে, বা আমি না খেয়ে ওর জন্য রেখে। সেটা ঝাড়ুর মাথার আগে বেঁধে দিচ্ছে আপনার? না, ঝুল ঝাড়ে না। এক্স্যাক্টলি, আই নো দ্যাট, বাট ইটস ওয়ান কাইন্ড অফ ঝাড়ু। তো আমি দিতাম। ওকে, আপনি ঝুল ঝাড়ুর মাথায় যেটা ব্যবহার করে আর কি, ওটার মাথায় বেঁধে দিতেন, ওটাও খেত, আর একইভাবে ও ভাবে পাস করত, একটা পলিথিনে ঢুকিয়ে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই সেটা নিশ্চয়ই ঝাড়ুর মাথায় তো হতো আর কি। জিনিসটা রিয়েলিটি ইজ রিয়েলিটি, বাট ইটস বিউটিফুল, ইটস ভেরি বিউটিফুল। ওকে, তারপর আমি ওকে দিতাম এভাবে, দেওয়ার পরে চলতেছিল। তো এরকম আমাদের সারা রাত কথা চলতে তো অনেক ডিপে চলে যাই আমরা ভালোবাসার। তারপর ও আমাকে বলতেছিল সিগারেট ছাড়, তো আমি সিগারেটটা ছাড়তে পারতাম না, প্রচুর চেষ্টা করতাম, তো কমাই দিতাম, কিন্তু আবার খাইতাম। তারপর ওদিক দিয়ে কিন্তু বাপ্পি ভাই উধাও, তখন সময় দিতে পারছেন না। হ্যাঁ, আমি এদিকে ব্যস্ত। তারপর সিঁড়ির সামনে নাইমা যখন কথা বলতেছিলাম, সিগারেটটা ধরাইতেছিলাম, তখন ও বলতেছিল সিগারেট খাও কেন। তখন আমি করছি কি, আমার সিগারেট মানে অনেক জোরে জোরে টান দেওয়ার পরে কিন্তু সিগারেটের আগুনটা অনেক বড় হয়ে যায়, সেটা ওর হাতে লাগাই দিছি, 2 হাতে 2টা ফোঁটা দিয়ে দিছি ধইরা। ওই হাত লড়ায় নাই, ধরে রাখছে। তো আমার কথা ছিল একটাই, আমার জিদ প্রচুর ছিল যে তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো কেন, তুমি চিঠির ভিতরে লেখো, আমার ডায়েরির ভিতরে লেখো যে আমি একটা সিগারেট খেলে তোমার 1 দিনের আয়ু কমবে, তুমি পারো না আমার মুখের থেকে সিগারেটটা ফালাই দিতে, আমি তোমার সামনে কেন আমি সিগারেট বারবার ধরাই, ফালাও, দেখো আমি ছাড়তে পারি কিনা, অন্তত ওই কনফিডেন্ট আমি ছেড়ে দেবো যে তুমি আমার মুখের থেকে ফালাই দিছো। তো সে এটা করতো না, সে মানে আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো। আর আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সে কখনো কিন্তু আমার নাম ধরে ডাক দেয় নাই, যতদিন প্রেম করছে, আমরা প্রায় 2 বছরের কাছাকাছি, আর একটু প্লাস হবে, আমাদের কখনো নাম, আমার ডায়েরির ভিতরে চিঠি লিখলে সেটার আগে স্বামী লিখতো, লাস্টে তোমার বউ লিখতো। তো তারপর আমি বাসায় এসে, আমি নিজের হাতে, এখন স্পোর্ট আছে হাতে, আমি নিজে করছি, ফোটা আমিও দিচ্ছি। আমি একটু থামাচ্ছি সুমন পাখাল, আমার কিছু জানার আছে এখানে। প্রথম কথা হচ্ছে যে সিগারেট আপনিও ছাড়তে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনাকে বলার ওয়েটা ডিফারেন্ট হোক, তাই তো? ও চায় ছাড়তে, ও চাচ্ছে আপনি সিগারেটটা ছেড়ে দেন, এবং সেটার জন্য ও চিঠিতে লিখতো যে তুমি যদি একটা সিগারেট খাও তাহলে 1 দিনের আয়ু আমার কমে যাবে। আপনি এইভাবে না চেয়ে আপনি চাচ্ছিলেন যে সিগারেটটা আপনার কাছ থেকে নিয়ে এসে ফেলে দেখ। আমার জিদ ছিল ওইটাই যে তুমি কেন আয়ুর কথা কম বলবো, কারণ তুমি আমার আগে কেন চলে যাবা। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, প্রিয় শ্রোতা। দেখুন, ইমোশনকে কাটছে কিভাবে, দুটো ইমোশনাল পার্সপেক্টিভ। ওকে, তারপর এরকম চলতেছে। তো আরেকটা ব্যাপার হলো কি, যে ওকে কেউ ডিস্টার্ব করলে, যেটাই করলে মানে আমার মাথা হট হয়ে যেত। আমি সেটা মানে ও কারোর সাথে কথা বলতেছে, ওকে ডিস্টার্ব করতেছে, মানে এরকম শুনলে আমি পুরা মানে ক্রেজি হয়ে যেতাম, যেটা ওই ছেলেকে আমার মারতেই হবে, ওই ছেলে ওর ছত্রছায়া যেন না থাকে, এরকম। তো এরকম অনেকগুলো গ্যাঞ্জাম হয়েছে। যেমন আমি একটা ছেলেকে ওর জন্য অনেক মারছিলাম,
মারার পরে আমি সাথে সাথে মানে মারার পর ওর কাছে গেছি, যাই বলে ভাই সরি ভাই, আমি বুঝতে পারি না যে এরকম হবে, মানে খুব রিকোয়েস্ট, মানে প্রচন্ড রাগ উঠে যায় আবার তারপরে ধাম করে নেমে যায়। ঠাস করে নেমে যায়, আমি নিজেও এটা বলতে পারি না। যেমন আমার বাসা যদি কখনো রাইগা রিগা সবকিছু ভাঙে ফেলেছি, এখন যে আবার যার সাথে অপরাধ করছে, আমার আম্মুর সাথে রাগারাগি করছে, আম্মু আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও, হয়ে যায় সাথে সাথে। প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। এরকম রাগ সমাজের বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়। আমি এরকম রাগ বহু দেখেছি, যে রাগ যখন ওঠে একেবারে মানুষ খুন করার মতো রাগ, ভয়াবহ রকমের রাগ, ঠিক ওই রকমের কাজ করে ফেললে তাৎক্ষণিকভাবে তাদের রাগ পড়ে যায়। আমরা আমাদের যিনি এক্সপার্ট রয়েছেন আজকে, তার কাছে বিষয়টা নিয়ে জানতে চাবো, এবং এই বিষয়টা কত রকমের ভয়াবহ হতে পারে এবং একই সাথে এটা কন্ট্রোল করার উপায় কি হতে পারে। কারণ আমরা বিশ্বাস করি যারা যাহা বলিব সত্য বলিব শুনছেন, তাদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যারা সুমন পাখালের মতো এরকম খুব তড়িৎ গতিতে রাগী হয়ে যান এবং তারপরে তাদের এরকম অনুশোচনা কাজ করে। তারপরে চলতেছে, তারপর একটা সময় না আমি প্রি টেস্ট পরীক্ষা দিব, আর ও 9-এ, আপনি ক্লাস 10-এ প্রি টেস্ট পরীক্ষা দেবেন। ওকে। তো প্রি টেস্ট পরীক্ষার সময় আমার তখন পরীক্ষা কিন্তু রানিং তখন, তো আমার ফিজিক্স পরীক্ষা ছিল সেদিন। তো 2-3 দিন আগে শুনলাম যে আমার এক বন্ধু, একটা ফ্রেন্ড, নাম বলতে চাচ্ছি না, ওই ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত লিজাকে তো দেখলাম এরকম একজনের সাথে কথা বলে রেগুলার, ওর সাথে কোচিং এ একসাথে পড়া। আমার মাইন্ডটা পুরা মানে নষ্ট হয়েছে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, তখন আমি আর এই কথাগুলো ক্লিয়ার করে একটু, সেটা হলো যে আমি যখন ওর সাথে সম্পর্ক, তখন কিন্তু আস্তে আস্তে আমার ফ্যামিলিটা জানতে পারছিল। যে এক সময় দেখা গেল কি যে 2-3টা ঘটনা বলি, সেটা হলো রাতে যখন কথা বলতাম, ও আমাকে এক সময় বললো কি যে তুমি আজকে কিন্তু আমার আপু আসতেছে, সাথী বিথি আপু, তো ওনারা, আমি আজকে কথা বলতে পারবো না, তো তুমি আজকে কিন্তু কথা বলবো না, তুমি ঘুমায় যাও। ঠিক আছে। তো আমি ঠিকই বরাবর রাতের বেলা আমি তো বারান্দায় যাই একটা সিগারেট খেতে, তো বারান্দায় গিয়ে সিগারেটটা ধরানোর আগে একটা থুতু ফেলে ওই যে জোরে, এমন সময় দেখি পর্দা ফাঁক করছে। তো আমি তো অলওয়েজ এটার তো ইশারা, ওই তো পর্দা ফাঁক করে আমার আওয়াজ পাইলে কাশি কুশির। তো আমি আবার বলতেছি কি, অন্ধকার তো দেখা যায় না, আমি বলতেছি কি তুমি না বললা কথা বলবা না আজকে, তাহলে তুমি কেন পর্দা ফাঁক করলা? জানলা খুলো। সেও বরাবর জানলা খুললো। আমি কি হয়েছে, তুমি না বললা কোন আপু আসছে, তোমার কাজিন আসছে, তুমি জানলা, তুমি বললা যে ঘুমায় পড়তে, তুমি তো ঘুমাও নাই। তো বলে এই লিজা লাইটটা জ্বলো তো, তাকায় দেখে হাই খাইছে, বিথি না সাথী আপু। ওকে। তো যাই হোক, তারপর ওই সাথী বিথি আপুকে সব শেয়ার করছে, সব জানাইছে। আরেকদিনকে হলো কি যে আমরা কথা বলতেছি, এমন সময় দেখি হঠাৎ তুই জানলা লাগাই দিস। ব্যাপার কি, হঠাৎ দেখলাম কথার মাঝখানে পর্দা ফেলা ঠাস ঠাস করে জানলা লাগাই দিল। পিছে তাকায় দেখি আমার আম্মু, ঠিক আছে, দেখা ফেলাইছে। তো এইসব জিনিস আমার মোটামুটি ফ্যামিলিতে জানা হয়ে গেছে। তো আমার ফ্যামিলি আর কি আমার বারান্দা যেতে দেয় না, তো এরকমই চলতেছে। তো ওর সাথে আমার অনেকটা দূরত্ব হয়ে গেছে, অনেকটা, মানে কথা সাক্ষাৎ হচ্ছে না, সব ডায়েরিতে, মানে এমনি দেখাই হইতেছে না, এরকম হইতেছে। তো একটা পর্যায়ে যে অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো গ্যাপ হয়ে যাওয়ার পরে ওই যে শুনলাম ফ্রেন্ডের কাছ থেকে প্রি টেস্ট পরীক্ষা 3 দিন আগে যে ও একটা ছেলের সাথে কথা বলল, তখন ভাবছি আমার গ্যাপের কারণে কি ও আরেকজনের সাথে হয়ে গেল, ইনভলভ হয়ে গেল। আমাদের বিরতির ঘন্টা বেজে গেছে। সুমন পাখাল আর গেস্টের কাছে। সুমন পাখাল, আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তারপর এভাবে ওকে মানে যখন জানতে পারলাম যে ও 3 দিন মানে আগে যে ও কারোর সাথে কথা বলে, ওই সময় আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পরীক্ষা আর একদিক দিয়ে এত গভীর লাভ, কি করব, তারপর মাথা হট হয়ে গেল। তো পরীক্ষার হল, ওই সময় পরীক্ষার হলে ছেলে মেয়ে একসাথে পরীক্ষা হচ্ছিল, তো সেকেন্ড শিফটে দুপুরের থেকে। তো আমি প্রথম ওই ছেলেকে বের করলাম যে কে ও। তো গেলাম, গিয়ে আরেকটা বলে রাখা ভালো যে আপনি জানবেন কিনা, আমি এতই নিকৃষ্ট ছিলাম যে সবসময় দেখছি প্রেমিক প্রেমিকারে ফুল দেয়, আমি বুলেট দিছি আমার প্রেমিকাকে, লিজাকে। এই জিনিসটা শুধু মনে হয় আমার বেলায় গিফট করছি বুলেট। তো সে সবসময় আমাকে চাইতো যে সব কাজ থেকে ফেরত আসো, তুমি সবকিছু ছেড়ে দাও। দাঁড়ান, আপনাকে থামাচ্ছি আমি। আপনি বুলেট তাকে দিয়েছেন, আপনি বুলেট কি কোথায় পেলেন এবং কেনই বাড়িটা দিতে গেলেন? অ্যাকচুয়ালি কি যে আমার কিছু ফ্রেন্ড ছিল এলাকায়, তো ওদের সাথে মেলামেশা হইতো। তো আমি, ওরা কি করতো না করতো বলতো, আমি করতাম, কিন্তু আমি ওইটার সাথে ইনভলভ কখনো হইতে পারতাম না। তারপর মানে আমি যখন ওর সাথে দূরত্ব হয়ে যেতেছিল, তখন চাইতেছিলাম যে ও যেন আমার কাছে ফিরে আসে, আর ও আমি কেয়ার করে দেখছিলাম যে আমার খারাপটাও দেখতে পারে না। সে কারণে আর কি ফ্রেন্ডদের কাছ থেকে পিস্তলের থেকে একটা বুলেট নিয়ে আমি বলছি ওকে দিছি, নাও এটা তোমাকে গিফট করলাম, যেন ওই এর থেকে যেন বুঝে যে সুমন ওর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আমি ওকে সামলানো দরকার। এটা কি ওই ছেলেটার সাথে যখন ইনভলভ হচ্ছে বা আপনি যখন জানলেন যে অন্য একটা ছেলের সাথে তার কোন একটা বিষয়, সেই সময়টাতে গিফট করেছেন? তার কিছুদিন আগে আর কি। তার কিছুদিন আগে করেছেন, মানে আপনি জানার
আগে এটা। জি জি। তো জানার আগে কেন আপনি বুলেটটা গিফট করতে গেলেন? এটা গিফট করলাম যে ওর সাথে গ্যাপ হয়ে যাচ্ছিল তো আমার। ও এক ধরনের গ্যাপ হয়ে যাচ্ছিল, সেটাকে মিন করার জন্য আপনি যে এবং এটাকে আপনি কি মিন করেছেন আমরা ঠিক জানি না, আপনি বুলেট দিয়ে তাকে একটা সংকেত দিতে চাচ্ছিলেন, রাইট? জি। এবং এই সংকেতটা আসলে কি ছিল? সংকেতটা ছিল আমি নষ্ট হয়ে যাচ্ছি, তুমি আমাকে সেভ করো। ওকে ওকে, তারপর ওই 3 দিন আগে জানার পরে আমরা যখন পরীক্ষার হলে ওকে বের করলাম, বের করার পর ওই ছেলের সামনে গেলাম, যাওয়ার পরে বললাম তুমি লিজাকে চিনো? ছেলে বলল যে আপনি কি সুমন ভাই? আমি বলি হ্যাঁ। তো ছেলেটার পরে জানতে পারলাম যে ছেলেটার সাথে এরকম হয়েছিল যে লিজার খুব ভালো একটা মানে কাছের বন্ধু হয়ে যেতেছিল, যে যার সাথে সবকিছু শেয়ার করা যায় মনের। যেমন আমার ব্যাপারে ও শেয়ার করছে ওই ছেলের সাথে যে সুমনের সাথে আমার এরকম অ্যাফেয়ার এরকম। তো ওই জিনিসটা আমি জানতাম না তখন। তো ছেলেকে ওই জায়গায় মার দিছি আমি স্কুলের ভিতরে। ও কোন ক্লাসে পড়তো? ওর সাথে, মানে আপনার জুনিয়র ছিল? হ্যাঁ। তো মেরে ওকে নিয়ে আসছি, নিয়ে এসে দোতলায় এসে দেখি লিজায় বসে আছে ইয়ার বারান্দায় ফ্রেন্ড বান্ধবীদের সাথে। তো সব স্কুলের সব ছেলেরা মাঠে খেলতেছে, কিছু পুরা বারান্দা ভরে ছেলে মেয়ে। ওই সময় আমি তাকে ঠাস করে একটা চড় মারছি লিজাকে পুরা স্কুলের ভিতরে, পরীক্ষা শুরু হওয়ার কিছু আগে। সব তাকায় আছে হা করে। কার পরীক্ষা শুরু হবে? আপনার? আমাদের পরীক্ষা 2টা থেকে তো শুরু হবে। মানে ওরও পরীক্ষা? হ্যাঁ ওরও পরীক্ষা। ওকে। তো সাথে আরেকটা মারছি, 2টা মারলাম। মারার পরে ওই জিনিসটাই আমাকে এখনো মানে খুব খারাপ লাগে যে এতগুলা মানুষের সামনে আমি ওকে কেন অপমান করলাম, যেহেতু আমি আমার ভালোবাসা সম্মান রাখতে পারি। আপনি একটু আগে বলছিলেন যে রাগ যখন উঠে যায় তখন আপনার হিতে বিপরীত কোনো জ্ঞান থাকে না। জি জি। এবং এই যে আপনি এখন যে ফিলটা করছেন সেই ফিলটাই আপনার সারা জীবনের জন্য পার্মানেন্ট। প্রিয় শ্রোতা, আমরা এখানে আপনাকে নোট করতে চাই, দেখুন রাগ যখন উঠে যায় তখন আমাদের কোনো কাণ্ড জ্ঞান থাকে না, আমরা যা ইচ্ছা তাই করে ফেলি। এবং এই জায়গাটায় আমি আপনাকে কোনো প্রকার কোনো অ্যাডভাইস করছি না, পরামর্শ দিচ্ছি না, আমি নিজেও তার ব্যতিক্রম নই, আমি অকুণ্ঠ চিত্তে সেটা স্বীকার করছি। কিন্তু এটা যদি কন্ট্রোলে না থাকে, এটা আমাদের এমন কোনো ক্ষতি করে দিতে পারে যেটা সারা জীবনের জন্য পার্মানেন্ট ক্ষতি। এই বিষয়টা কিন্তু আজকে আমাদের মেনে নিতেই হবে। তারপর পরের দিন ইচ্ছা ছিল যে ওকে যে সরি বলবো, কিন্তু সেই দিনকে ওই আমাকে কোনো গ্যাপ দেয় নাই আর কি। দেরি করে গেছে, যাওয়ার পরে আর সরি টরি বলা হয় নাই। তো আমি আমার মনের কষ্টগুলো ওর মামাকে বলতেছিলাম, কায়ুমকে দেখতেছিল। কায়ুম আমার চোখের পানি, আমাকে বলতেছিল কাঁদিস না, তুই অজান্তে করে ফেলছিস। আমি বলি যে মামা এখন কি করা যায়? ওই চটটা দেওয়ার পরে ওর প্রতিক্রিয়া কি ছিল? ওইটা আমি তখনও বুঝতে পারি নাই। তবে এটা ছিল যে আমি যতটুকু শুনতে পারছি যে ওর বাসায় মানে জানাজানি হয়েছিল কে একজন চর মারছে, কিন্তু কে মারছে সেটা বলে নাই। ওর পিঠে আমার জন্য ওর মা র্যাকেট ভাঙিয়া ফেলাইছে, আমি শুনছি ওর মামার কাছ থেকে, কিন্তু তারপর আমার নাম বলে নাই, এটা আমি শুনছি আর কি। তারপর ওই পরে কিছুদিন পর কোরবানি। তো আমরা সবসময় ঢাকাতে ঈদ করি, যেহেতু এই জায়গায় সব আমাদের। আর ওরা কোরবানি ঈদ করতে যায় বাড়িতে চাঁদপুর। তো ওর মামাকে বললাম, মামা আমি ওর সাথে দেখা করবো, যে কোনো ওয়েতে একটা স্পেস বের করে দাও। তখন বললো কেউকে বলতে পারবি না। আমি না, তুমি আমার ভালো বন্ধু, তুমি আমাকে ছাড়া কেউ করবে না। আচ্ছা ঠিক আছে। তো কায়ুম মামা আমাকে করলো কি, নিয়ে গেল। তবে কায়ুম মামা আমাকে সিরিয়াস বুঝতো, এখনো বুঝে। সে আমার প্রতিটা মানে সবকিছুই বুঝে। এই কায়ুম মামাটা কে ছিল? এটা হলো লিজার মামা। লিজার আপন মামা? না, আপন মামা কি, ওর কেমন জানি মানে একদম সম্পর্কের মামা হয়। না নিয়ারেস্ট আত্মীয় আর কি। ওকে। তো ও নিয়ে গেল। তো আমাকে একটা মেসের কার্ড পর্যন্ত কিনতে দেয় নাই, আমি টাকা নিয়ে গেছিলাম, সেগুলো খরচ করতে দেয় নাই। আমাকে হোটেলে রাখছে বা যে। কোথায় গেলেন আপনি? না, চাঁদপুর। কেন গেলেন? ওর সাথে ওকে সরি বলতে। চাঁদপুর কি ওরা চলে গিয়েছিল তখন? না, ওইটা ঈদ করতে গেছিল। চাঁদপুর ওদের কি মানে গ্রামের বাড়ি? দাদার বাড়িতে গিয়েছিল। তারপর আমি গেছি, ওদের একটা ঘাট ছিল, পূর্ণিমার চাঁদ পুরা ফকফকা। তো যদি দেখে ফেলে কেউ, তাই ওই ঘাটে যায় সিঁড়ির ভিতরে বসছি। চাঁদপুরে কোথায় উঠেছিলেন আপনি? চাঁদপুর রজনীগন্ধা হোটেল। ওকে। তারপর ওই জায়গা থেকে রাতে গেলাম, যাওয়ার পরে মামা বললো যে আসতে। তো তারপর ও কোথায় জানি গেছিল। আমি শুধু এতটুকু দেখলাম যে ঘাটটা এরকম ছিল যে সিঁড়ি, পাকা সিঁড়ি। আমি ওই জায়গায় বসে হাতে ডান পাশে সিগারেট খাচ্ছিলাম, আর সামনে ঘাট দেওয়া মানে আপনার বেড়া দিয়ে, যে ওই জায়গায় মেয়েরা গোসল করে সম্ভবত, তাই বুঝলাম রাতে। আর এই পাশে হলো আপনার জঙ্গল, পাশের জঙ্গল, পুকুরের অপোজিটে সাথীদের বাড়ি। ওকে। তো কতগুলা ছেলেমেয়েরাও শুনতেছি। এট লাস্ট আমি দেখলাম যে ওই জায়গায় আছে। তো ওই জায়গায় আমার ক্ষমতাটা ছিল না যে না, এটা মানে আমি ওকে যে সরিটা বলবো, এটা এই জায়গায় কাফি না। কারণ এই জায়গায় যদি আমি সরিটা বলি তাহলে আরেকটা ভুল হয়ে যাবে। এত মানুষের সামনে ওরে চোর মারছে, এখন আমি ওরকে এমন ভাবে সরিটা বলবো যেন সবাই জানে। তো আজকে রেডিওতে আসার এটাও একটা কারণ যে আমি বলছিলাম যে দেখো লিজা, যে তোমাকে আমি যে অপমানটা করছি, সামান্য কতজন মানুষ হবে স্কুলের ভিতরে, একটা স্কুল। তার থেকে আজকে অনেক লক্ষ লক্ষ লিসেনার আছে, সবার সামনে আমি সেই দিনের জন্য তোমার কাছে সরি চাইতেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দাও, আর ক্ষমা না করে দিলে
আমি হয়তো বা কষ্ট পাবো, কিন্তু দেওয়া উচিত, কারণ আমি তোমাকে প্রচুর ফিল করি। আমি তোমার উদ্দেশ্যে বলতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ও দিনে ব্যাপারটা। কারণ সেই সুমন আর আজকে পাখালের ভিতরে অনেক ডিফারেন্স। আজকে আমি চাই তুমি আমাকে, আমি চাই না যে তুমি আমার সাথে কোনো রিলেশন রাখো কি রাখো, ওইটা আমার দেখার ব্যাপার না, কিন্তু তুমি আমাকে মানে তুমি দেখো যে আমি নিজেকে কতটা চেঞ্জ করে নিয়ে আসছি, ওইটা শুধু জানো। আচ্ছা যাই হোক, পরে ওই পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি আবার মামাকে বললাম, মামা আবার ডাক দিতে গেছিলাম, বললাম আসো, আর কিছু বলবো না। পরে ওদিনকে মামা বললো যে তাহলে তুই যেতে পারবি? আমি হ্যাঁ। মামা টিকিট করে দিল। পরে আইসা বললাম ঢাকা এসে আর আমার মুখ ছিল না যে ওর সাথে আমি কিভাবে দেখা করব আর কিভাবে ওইটা পাইনি, আর কিছু হয় নাই। তারপর এভাবে চলতেছিল। তো তখন নিজেকে একটা শূন্যতা মনে হলো। তখন আমি সেই দীপা বান্ধবী, তার কাছে গেলাম। সে আমাকে কোম্পানি দিতে শুরু করলো, খুব ভালো। তার সাথে প্রতিদিন কথা বলতাম। ও আমার ভালো বন্ধু একদম। সবসময় বলি যে দীপা আর আজিম খুব ভালো বন্ধু আমার, যারা আমার কষ্টটা বুঝছে। তাছাড়া কায়ুমও আমার খুব ভালো বন্ধু। তো ওরা আমাকে ওই সময়টা খুব করছে। তখন আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ধোলাইপাড় যে আড্ডা দিতাম ফ্রেন্ডদের সাথে। তো আমার ওই জায়গায় আমার এলাকায় এক ফ্রেন্ড আছে হাবিব। ওর ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ সেম ইয়ার, সেম ডেট, সেম মান্থ, একই। তো হাবিব নাম। তো আপাতত সে এখন আছে, দুবাই সিটি ব্যাংকে জব করে। তো ওই ফ্রেন্ডের বাসা একটা হলো আমাদের গোরান, আরেকটা হলো ধোলাইপাড়। তো ক্রিকেট খেলা নিয়ে ওর সাথে পরিচয়। যাই হোক, ওর সাথে খুব ভালো সম্পর্ক। ওর এলাকা যায় আড্ডা মারে। তারপর ওর এলাকা ভালো খারাপ ছেলে, অনেক কিছু ছেলে আছে। তো এদিক দিয়ে আবার যখন নিঃসঙ্গ বোধ করতাম, তো টিভি একটু বেশি দেখতাম। এটা কিন্তু আমি কতদিন গ্যাপ দিয়ে বলতেছি, কারণ এই মাঝখান অনেক সময় কেটে গেছে নিঃসঙ্গ। তখন সারোয়ার ভাই, মোস্তফা সারোয়ার ফারুকী ভাই, তাকে কি জানে মানে মনে কাটলো যে টেলিভিশন দেখার পর, টেলিভিশনের ব্যাপারে যে আপনার তার যে 51বর্তী ব্যাচেলর, মানে দেখে আমি টোটালি ফিদা যে কে লোক, সারোয়ার ভাই। তো এমনও হয়েছে যে মোস্তফা সারোয়ার ফারুকী বললে আমি তারা মারছি। এমনও অনেক ঘটনা ঘটছে যে মোস্তফা সারোয়ার ফারুকী, আমি বলতাম যে মানুষের নাম বড় হলে কি সে কি ছোট হয়ে যায়? ভাই বলতে পারছ না তোর বড় না, আর উনি একটা গুণী মানুষ। এটা শুধু ফারুকী ভাই না, সাকিব ভাই, আশরাফুল ভাই, বাংলাদেশ ক্রিকেট আমি সবাইকে সম্মান নিয়ে কথা বলি, কারণ তারা অনেক উপরের মানুষ, তাদের সম্মান দিয়ে বলে। আমরা অ্যাকচুয়ালি কি এরকম হয়, মানুষ বড় হলে তাকে সাকিব, তামিম এরকম বলে, কেন বলবে? সেটা তার সম্মান দেওয়া উচিত। তো আমি ভাই বলে সবসময় বলি। তো এরকম হয়েছে যে সারোয়ার ভাই। তো যাই হোক, আপনি মানে মোস্তফা সারোয়ার ফারুকীর অনেক বড় ফ্যান হয়ে গেলেন। হ্যাঁ। যেটা হচ্ছে যে আপনার একটা সময়ের গ্যাপ তৈরি হয়েছে আপনার যাকে ভালোবাসেন তার সাথে, এবং এই সময়টাতে আপনি টেলিভিশন দেখছেন, এবং টেলিভিশন দেখতে গিয়ে আপনি কিছু নাটক, উনি অবশ্য নাটক বলেন না, এগুলোকে অন্যভাবে তার মতো করে ব্যাখ্যা করেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো দেখতে গিয়ে আপনি মোস্তফা সারোয়ার ফারুকীর একটা অসম্ভব রকমের ফ্যান বনে গিয়েছেন ওই সময়টাতে। আমার কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, সেই সময়টাতে কি আপনারা ব্রেকআপে চলে গেলেন, নাকি এক ধরনের দূরত্ব তৈরি হলো? এটা হইলো ব্রেকআপই বলা যায়, কারণ আমার ভিতরে ওরকম একটা ওয়ে খুঁজতেছিলাম যে থাক না, ওই যদি আমার থাকে, ওই যে আমাদের বিখ্যাত মনীষী বলছে যে যাকে ভালোবাসা তাকে তুমি ছেড়ে দাও, যদি সে ফিরে আসে তাহলে সে তোমার। এই জিনিসটাই আমি চাইছিলাম যে ফিরে আসলো, না আসলে তো সে আমার কখনো। আমার মনে হয় যে এটা বলেছিল তাকে যদি সে অনেক লোক বাস্তবে পেত, তাহলে তার অবস্থা, যারা উল্টোটা হয়েছে তারা তাকে কি করতো, অনলি ওপরওয়ালা নোজ। আমরা সেই জায়গাটা নাই বা যাই। ওকে, একটু কনসারভেটিভ হওয়াটাও বোধহয় বেটার। সেটা দেখা যাক, এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে। ছেলেটা কি করছিল ওই মুহূর্তে, যে ছেলেটাকে আপনি পিটালেন, রাইট? ওর ক্লাসমেট বা ফ্রেন্ড, আপনার ভালো ধরনের সম্পর্ক, আপনার 1 বছরের জুনিয়র, সেই ছেলেটাকে আপনি পিটালেন। একইভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডকেও একটা অপমান করলেন সবার মধ্যে, এবং তারপরে কি একবারের ওই সময়, যে সময় আপনি টেলিভিশন দেখছেন, সেই সময় একবারের তার মুখোমুখি হননি, বা আপনার গার্লফ্রেন্ডের মুখোমুখি? অ্যাকচুয়ালি আমি হয়েছিলাম কয়েকবার। কি বলেছে ও? না, ওর সাথে আমি সরাসরি কথা বলিনি। কেমন যেন ওর সামনে গেলে আমার মানে মাথা নিচু হয়ে যেত। মানে ওকে দেখতাম ওদিক দিয়ে আসতেছে, আমি এদিকে চলে যেতাম, বা কখনো দেখতাম ওই দাঁড়ায় আছে, তা আমিও দাঁড়ায় আছি, ও আমাকে দেখতেছে, তো আমি আবার অ্যাভয়েড করতাম, চলে যেতাম। তো এরকম। কিন্তু আমার কথা ছিল, আমি ওদিনকে তোমার সামনে যাব, যেদিনকে আমি লাখো মানুষের সামনে তোমাকে আমি সরি বলতে পারবো। ওদিনকে তোমার কত সালের ঘটনা এটা, যখন আপনি তাকে গালে? সালটা ইউজ করতে চাচ্ছি না। সালটা আপনি বলতে চাচ্ছেন না, সময় ডিফারেন্সটা বোঝানো জরুরি। কারণটা হচ্ছে, দেখুন, আপনি যে সময়টাতে আপনি কাজটা করেছেন, তার 20 বছর পরে গিয়ে যদি আপনি এটা করেন, বা 10 বছর পরে গিয়ে যদি লং ডিস্টেন্সে গিয়ে করেন, তাহলে এটা ইউটিলিটিটা তেমন একটা থাকবে না। সে কারণেই বলছি যে আসলে কতদিন আগে ঘটনাটা আপনি ঘটিয়েছেন? এটা ঘটাইছি আমি শুধু এটুকু বলে দেই যে 2002 থেকে 2004 এর ভেতরে। 2002 থেকে 2004 এর ভেতরে। তাহলে আমরা ধরে নিতে পারি ডিস্টেন্স হচ্ছে 8 থেকে 9 বছরের। 8 থেকে 9 বছর। এবং আপনি যে প্ল্যাটফর্মে ওনাকে সরি বলতে চেয়েছিলেন, সবচেয়ে বিগেস্ট প্ল্যাটফর্মে আপনি আজকে সরি বলছেন। আমরা জানি না 8 থেকে 9 বছরের ইতিহাসটা কি, এবং 8 থেকে 9 বছরে আপনাদের সম্পর্কটা কোন জায়গায় গিয়েছে। আমরা ধীরে ধীরে জানতে চাই, এবং আমি জানতে চাই সেই ছেলেটা সম্পর্কে, যে ছেলের সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, ওই ছেলে পরবর্তীতে আপনাকে কি বলেছিল? বা আর ওই ছেলের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় না। আমি আর মানে বললাম, আমি আগে নিজে চেঞ্জ হয়েছি, তখন আমি অ্যাটলিস্ট এলাকাটাও ছেড়ে দিয়েছিলাম। মানে এলাকায় থাকতাম, বাসা তো এই জায়গায়, কিন্তু আমি ধোলাইপাড় যেতাম।
প্রতিদিন ধুলাইপাড় না গেলে আমি থাকতে পারতাম না ফ্রেন্ডদের নিয়ে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমরা অদ্ভুত সুন্দর একটা লাভ রিলেশনশিপ দেখতে পাচ্ছিলাম, এবং আমাদের যখন আমরা ওর কাছ থেকে শুনছিলাম তখন মনে হচ্ছিল দিস ইজ আনঅ্যাভয়েডেবল, এবং এটা শেষ পর্যন্ত আসলে এই জোড়াটা ছাড়ানো যাবে না। কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে এখানে ওরা নিজেদের ভিতরেই একটা অনেক বড় ডিস্টেন্স তৈরি করেছে। সেই ডিস্টেন্সের পেছনে এক্স্যাক্টলি যদি বলি যে এটাই একমাত্র কারণ, সেটা সেই হিসেবে সেরকম একক কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এখানে যদি বয়ঃসন্ধি কাল দিয়ে ব্যাখ্যা করা হয় তাহলে অনেকেই বলে থাকেন, যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা বলে থাকেন যে বয়ঃসন্ধিকালে যে ধরনের এফেকশন তৈরি হয় ছেলে মেয়েদের মধ্যে, পরবর্তীতে স্টেজটা পার হয়ে যাওয়ার মুহূর্তে কিংবা পার হচ্ছে এইরকম সময়ে কিন্তু এই এফেকশনটা অনেকাংশে আপনা আপনি কমে যায়। হতে পারে ওদের ক্ষেত্রে সেরকম হয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না, আমরা একটু সামনের দিকে যেতে চাই। তারপর আমি ফ্রেন্ডদের সাথে চলা শুরু করলাম। তো ওই জায়গায় একটা ছেলে ছিল, আমি তার নামটা অবশ্যই বলবো, তার নাম হলো ইমন। ওকে। সে অনেক নেগেটিভ দিকের দিকে অনেক ফাস্ট, যদিও সে অনেক ফাস্ট, কিন্তু এটা সবার সাথে মানে সবাইকে সব জায়গায় নেয় না। তবে ওর আমার সম্পর্কটা যদিও হাবিবের ধারা পরিচয় হয়েছে ধুলাইপাড়ার ফ্রেন্ড গুলো আমার। তো হাবিব খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, এত ভালো ছেলে যে আমার বন্ধু, একদম কাছের বন্ধু, একদম ফ্যামিলিগত ফ্রেন্ড। তো ওই ফ্রেন্ডকে আমি অ্যাভয়েড করে আমি ইমনের সাথে মেশা শুরু করি, কারণ ইমনের অনেক লিঙ্ক ছিল, টাকা পয়সা অবৈধভাবে বা যেভাবেই মানে ওর লিঙ্ক ছিল। হাবিবের সাথে মিশে যে ইমনের সাথে মেশা যাবে না, ব্যাপারটা কি এরকম ছিল? না, এটা ছিল না। তাহলে আপনি হাবিবকে কেন? হাবিবকে দেখতাম, হাবিবের ফ্রেন্ড, ঠিক আছে, ও ভদ্র ফ্রেন্ড, ওকে রাইখে আমি মানে আরেকটা ফ্রেন্ড ছিল যাকে দিয়ে আমার কাজ হবে, মানে ওর সাথে থাকলে হয়তো আমি কিছু করতে পারবো। উদ্দেশ্য কি ছিল? কোন ধরনের কোনো কাজ করার কি উদ্দেশ্য ছিল? একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো যে আমি একটা জিনিস তো জানেন যে যারা অনেক বড় মাপের তাদের কাছে যেতে হলে যদি যায় কেউ ছোট লোক, তাহলে হয়তোবা এটাই ভাইবা নাই বেশিরভাগ মানুষ যে আমার কাছে কিছু পাওয়ার আশায় আসছে। আর যদি আমি ওই লেভেলে যেতে পারি যেভাবেই হোক, তাহলে সে তো এটা আশা করবে না যে আমাকে কিছু পাওয়ার জন্য। কার কাছে যেতে চাচ্ছিলেন? সারোয়ার ভাই। ওকে, মোস্তফা সারোয়ার ফারুকের কাছে আপনি যেতে চাচ্ছিলেন, এবং সেজন্য আপনি এক ধরনের লিঙ্ক তৈরি করার চেষ্টা করলেন, যে লিঙ্কটাতে আপনাকে মনে হবে আপনি অনেক হাই প্রোফাইল, এবং ফারুকি না, আমি টাকা পয়সা এক্স্যাক্টলি সেটাই ইনকাম করার জন্য। আপনার ধারণা হলো যে মোস্তফা সারোয়ার ফারুকের কাছে যেতে হলে আপনাকে টাকা পয়সা রোজগার করতে হবে। হ্যাঁ, আমি অনেক বড় হলে, মানে মানুষ তো বড় হয় টাকা দিয়ে, এটাই আমরা জানি। ওকে প্রিয় শ্রোতা, এটা ওর ধারণা ছিল। হ্যাঁ, তারপর ফ্রেন্ডদের সাথে চলতেছিলাম। তো এক সময় ও আমাকে বললো, ওকে সাথে আমি শুধু মানে আমি ছাড় দিয়ে মানে তোমার মানে ওর সাথে কথাবার্তা সবকিছু বলতেছিলাম। এমন সময় ও মানে একদিন বললো যে সুমন, আমার কিছু টাকা দরকার, টাকা যদি হইতো তাহলে একটা বিজনেস করতে পারতাম। কে বললো এটা? ইমন। ওকে। ও আমার এলাকায় আসছিল একটা ফ্রেন্ড নিয়ে। তখন বললাম কি বিজনেস বলতো? রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবি, তোরও স্বপ্ন ফিল আপ, আমারও স্বপ্ন ফিল আপ। এটা জেনে রাখা ভালো, সে একটা লাভ ম্যারেজ করায় তাদের ড্রাইভারের মেয়েকে, যার কারণে ওর বাবাকে মানে ঘর থেকে বের করে দিয়েছে, এরকম অবস্থা, ফ্যামিলিগত বিরাট প্রবলেম, যে কারণে ওই টাকা পয়সার পিছনে অনেক দৌড়াইছে। তো ওর উদ্দেশ্য এক, আমার উদ্দেশ্য এক, ঠিক আছে দেখি কি করা যায়। তো আমি অনেক চেষ্টা করলাম টাকা ম্যানেজ করার, বিভিন্ন বন্ধু বান্ধব যারা বলছে যে অনেক বড়লোক বন্ধু বান্ধব যে সুমন তোর যে কোনো প্রবলেম হোক আমি আছি, এরকম। তো ওদের পিছিয়ে দৌড়াতে একটা সময় ইমন বেসিক্যালি কি করতো? ইমনে করতো কি যে ফিটিং বাজি যা বলে, যে ওই অনেক খারাপ কাজ করতো। মানে আমি যতটুকু জানি যে ওই সবকিছুই পাওয়া যেত ওর কাছে, এতটুকু জানতাম, কিন্তু কোথা থেকে আনতো কি আনতো এগুলো আমি এখনো বাইর করতে পারিনি আর কি। তো এই ইমনে আমাকে প্রপোজ করলো, আচ্ছা ঠিক আছে কি, 2টা স্যাম্পল দেখালো টাকার, জাল টাকা। বললো কি বলতালা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ধরতে পারলাম না। আমি তো যদিও এইগুলোর দিকে এক্সপার্ট না। তারপর সে বলে এইগুলো ধরতেও পারবি না। আমি বলি তাহলে তুই কি ওর টাকা ধার নিয়ে সেটা বিজনেস করে তাকে রিটার্ন করে দে। ঘটনা হলো কি যে একটা জিনিস যদি এক জায়গায় একটা মানুষ রাতারাতি বড়লোক হয়ে যেতে, সেটা মানুষের চোখে পড়ে যাবে। সুতরাং এমন ভাবে করতে হবে যেন মানুষ না বুঝে। তুমি দরকার হলে একটা দোকান নাও, দোকানের প্রতিদিন লস হইতেছে, মানুষ ভাববে যে তুমি ওই জায়গাতে লাভ করতেছে, তুমি যে অবৈধ বিজনেস করতেছে এটা কেউ জানবে না। তো এরকম ভাবে প্ল্যানিং করছে। তো যাই হোক, আমি আমার এক ফ্রেন্ড তাকে বললাম, সেও মানে টাকার পিছিয়ে দৌড়াইতেছে। আমি তাকে বললাম যে টাকা হলে তো এটা করা যেত। বলতেছে সুমন তাহলে তো তুমি আমার বড় একটা উপকার করবা। তারও গার্লফ্রেন্ডের পিছনে অনেক ঝামেলা, টাকা পয়সা না হইলে হবে না। তো তার কিছু টাকা ছিল, তো আমিও কিছু নিছি। তো ইমনের কথা হয়েছিল যে আমার লিঙ্ক তোমরা ওই জায়গায় যেতে পারবা না, আমার লিঙ্ক তোমরা ওই জায়গায় যেতে পারবা না, তোমাদেরকে আমাদের মাধ্যমে আমার মাধ্যমে যেতে। আমি অনেক পরিচয় চেষ্টা করছি কিন্তু করাবে না। তো ওই আমার ফ্রেন্ডটা যেটা আমার সাথে বিজনেসের পার্টনার, সেও চেষ্টা করছে কিন্তু করায় নেই। তো কথা হইলো যে আমরা দুজনে টাকা দিচ্ছি, ওই লিঙ্ক দিচ্ছে। এখন আমাদের টাকা দিয়ে তো আমরা লিঙ্ক না পেলে কোনো লাভ নেই। সে কারণে ও বলছে যে আমার 40%, আর আমার টাকার অঙ্ক কম ছিল, আমার 20% আর বাকি 40% হলো দীপককে বললাম তুমি বুঝানো। কিন্তু আমি
এখন এটাকে তোমার রিস্ক যদি হয়ে যায় সেটা আমি জানি না। তো এই কারণে ইমনকে অনেক পরীক্ষা নিরীক্ষা। পাখাল, আমরা একটু থামাচ্ছি আপনাকে। আপনি পার্সেন্টেজের ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আমরা একটা জিনিস বুঝলাম যে হ্যাঁ আপনারা জাল টাকা দিয়ে কিছু একটা করতে যাচ্ছেন, কিন্তু এখানে পার্সেন্টেজের ব্যাপারটা আসলে কি? পার্সেন্টেজ হলো কি, আমরা টাকা দিয়ে টাকা কিনবো। এখন দেখা যাচ্ছে সেই জায়গায় যদি 1 লাখ টাকা লাভ হয়, সেক্ষেত্রে ইমন নিবে 40,000 টাকা, আর দীপক নিবে 40,000 টাকা, আমাকে দিবে 20,000 টাকা। আচ্ছা, আপনারা কত টাকা দিয়ে কত টাকা কিনবেন? আমরা বলছে যেটা, এটা তো খুব টাফ একটা জিনিস যে ধরতে পারবে না, এই কারণে এটার দাম বেশি। 2 লাখে 5 লাখ। 2 লাখ টাকা দিয়ে আপনারা 5 লাখ টাকা কিনবেন। ওকে, এবং এটার 40% আপনাকে দিতে হবে ইমনকে। প্রিয় শ্রোতা, আমরা এমন একটা কিশোরকে এখানে আবিষ্কার করছি যে পুরোপুরি শৈশব থেকে একটু অন্য ধরনের যে অ্যাটিটিউড, সে অ্যাটিটিউড, এবং সেটা তার একটা ধারণা হয়েছে। এই ধারণার জায়গাটা থেকে আমি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি মোস্তফা সরওয়ার ফারুকীর কাছাকাছি যেতে যাচ্ছিলেন কেন? টু বি অনেস্ট, এটা হলো একটাই কথা যে হ্যাঁ, আমি তো মাঝখানে বলি নাই যে কি কারণে। সেটা হলো যে একটা রোজার ঈদে আমরা মানে ছোট ভাই মিলে, আমরা ওই যে বাপ্পি ভাই যেভাবে, তখন বাপ্পি ভাই কিন্তু দেশের বাইরে চলে গেছে, কানাডা। তখন মানে আমার ভিতর বড় একটা গ্যাপ হয়েছে, আমি কার সাথে যাব। তো বাপ্পি ভাই চলে যাওয়ার পরে আমার খুব একটা হয়েছে। তবে আমার এলাকার কিছু ছোট ভাই, যেমন আকবর, মাসুদ, তারপর আপনার রাজীব, বিল্লাল, রাশেদ, রাসেল, ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে। ওদের কারণে মনে করেন ঠিক আছে, কারণ আমি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যেতে পারতাম এরকম একটা ব্রোকেন হার্ট নিয়ে, মানে যে কোনো কিছুই। তো ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে, ভাইয়া তুমি এগুলো করবা না। মানে আমরা যেই ভাইয়ের সাথে যা করতাম ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটছে। আমার সাথে সব এখন ছোট ভাই নিয়ে সবকিছু। ওদের সাথে নিয়ে একটা একাডেমিও তৈরি করছি ক্রিকেটের আমি, যেটা বাপ্পি ক্রিকেট একাডেমি। এখন বনশ্রীতে 3 বছর চালাইছি আমি, বেতনও পাইছি, মানে সবাই ভর্তি হতে যেরকম অনেক ইয়া। তো যাই হোক, ওই পর্যন্ত মানে করতেছিলাম এদিক দিয়ে, আর ওদিক দিয়ে করতেছিলাম যে ওই টাকা। আর আমি ছোট ভাই নিয়ে একটা ঈদ কার্ডের দোকান, মানে দাবা খেলার জন্য, যাই হোক ছোট ভাইরা বলতেছে ভাই দাবা যেহেতু খেলি, যে আমরা একটা ঈদ কার্ডের দোকান দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ভালো করে দিচ্ছি। ওইটার ভিতরে ছোট ভাইদের দিচ্ছি, দিয়ে আমার প্রথম উপার্জিত টাকা তখন, এর আগে আমি কখনো টাকা উপার্জন করি নাই, সেটা হলো প্রথম সৎ উপার্জিত টাকা। সেটা হলো 540 টাকা। তো 500 টাকা দিয়ে আমি 5টা প্রাইজ বন্ড কিনছি, এবং 40 টাকা এখনো আছে সেই ময়লা অবস্থায় ছাতা পরা। তো এই টাকার প্রাইস বন্ডটা আমি চিন্তা করছি, মানে শুনছি প্রথম কামাই নাকি খুব আপনজনকে দিতে হয়। তো খুব সার্চ করলাম যে আমি খুব যার জন্য আমি সব করতে পারি, সে কে? আমার মা, আমার বাবা না, আমার ফ্যামিলি কেউ না, কেউ কেন, কাকে দিব? সারোয়ার ভাইকে। তাকে আমার অনেক ভালো লাগছে। আমার এইটাই তার কাছে দেওয়ার জন্য, যে আমি প্রাইস বন্ড টাকাটা এখনো সাথে করে নিয়ে আসছি। তো এইগুলা দেওয়ার জন্য তার সাথে যাওয়া আর কি। তার সাথে জাস্ট আমার এতটুক যে ভাইয়া এটা আমার প্রথম ইনকাম, তো আপনাকে দিতে চাই, এতটুকু। আর জাস্ট ওনার সাথে আমার কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই। এতটুকুর জন্য আপনার ধারণা যে আপনাকে এত পরিমাণ বড়লোক হতে হবে, বা আপনার এত পরিমাণ অ্যাকচুয়ালি কি, আমি যত তার কাছে যাইতে চাইছি সে তত বড় হইতেছিল। মানে আগে যতটা সারোয়ার ভাই ছিল, এখন সারোয়ার ভাই তো আরো দিনে দিনে আকাশে চাঁদ হয়ে যাচ্ছে। তার সাথে তো যাওয়াটা আপনার জায়গা থেকে মনে হয়েছে যে তার কাছে যেতে হলেও কিছুটা হলেও আমাকে বিগ প্রোফাইল হয়ে তার কাছে যেতে হবে। এটা আপনার নিজে থেকে মনে হওয়া? হ্যাঁ। কেন এরকম মনে হলো? কেন তো উত্তর নাই, কারণ আমি তাকে মানে তার বললাম না ব্যাচেলর ছবি, তারপর মানে যেই তার কাজ, এগুলো দেখে খুব ভালো লাগছে। যে আমি এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, ওকে আপনাদের অনেক বেশি অবাক মনে হলো, দিস ইজ ট্রু, যে একজন মানুষ যখন আরেকজন মানুষের প্রেমে পড়ে যান, প্রেমে পড়া বলতে আমি এখানে বোঝাচ্ছি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, তার বাইরেও বিভিন্ন রকমের প্রেম হতে পারে। ওর জায়গাটাতে ও টেলিভিশন থেকে এত বেশি মোটিভেটেড হয়েছে মোস্তফা সরওয়ার ফারুকীর কাজ দেখে, এবং এত বেশি পরিমাণে মোটিভেটেড হয়েছে, আমি ঠিক জানি না মোস্তফা সরওয়ার ফারুকী আজকে যাহা বলিব সত্য বলিব শুনছে কিনা। নিশ্চয়ই তার অনেক প্রিয় এবং অনেক আপনজনরা শুনছেন, এবং আমি জানি যে অনুষ্ঠানটা সে একবারের জন্য হলেও শুনবে। মোস্তফা সরওয়ার ফারুকী সহ বিভিন্ন সেলিব্রিটি যারা আছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় জীবনে যে আপনার জীবনে কোনো মজার ঘটনা আছে কিনা, তারা বিভিন্ন রকমের এক্সাম্পল দেন। যে শপিং মলে গিয়েছি, হাতটা ধরেছে একজন ফ্যান, ধরে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গিয়েছে। কিন্তু একজন ফ্যানের কাছে একজন ক্রিয়েটর কত বড় মাপের হতে পারেন, এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের সুমন পাখাল। এবং তার কাছে চিন্তা করে দেখুন যে জীবনের প্রথম ইনকাম দিয়ে সে 5টা প্রাইজ বন্ড কিনেছে, এবং সেই 5টা প্রাইজ বন্ড সে কাউকে দেয়নি, কারো রেখে দিয়েছে এখন পর্যন্ত, এবং সে দিতে চায় হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকীকে। এত ভালো লেগেছে তার। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে তার ধারণা হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী তো অনেক বড় মাপের মানুষ, তার কাছে যেতে হলে তাকেও বড় হতে হবে, এবং সেটা ন্যায় না অন্যায় সে ব্যাপারে সে একবারও চিন্তা করছে না। তাকে যেভাবেই হোক মোস্তফা সরওয়ার ফারুকীকে রিচ করতে হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি ঠিক জানি না যে এই যে লোডটা ও নিয়ে ফেললো নিজের জায়গা থেকে নিজের মতো করে, এটা ওকে কোন জায়গাটায় দাঁড় করাবে। এখানে মোস্তফা সরওয়ার ফারুকী কোনো ফ্যাক্টই না, ফ্যাক্ট হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকীর প্রতি ওর অসীম ভালো লাগা। তারপর আরেকটু বলে নেই, আমি এদিক দিয়ে কিন্তু ইন্টার পাস করে ফেলছি। ওকে। তারপর যাই হোক, সারওয়ার ভাইয়ের জন্য এটা করলাম। তো করতে করতে দেখা গেল ওই জায়গায় মানে যখন টাকা পয়সা সব রেডি যে আমাদের সাথে, তো রাতে একটা ফোন আসলো আমাদের কাছে যে মানে ওই লবিং এ যে আমি কালকের দিনটা তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, কালকে তোমরা নিউ অন্য জগতে চলে যাবো, তোমাদের কাছে টাকার টাকা।
তো আর ফোনটাতে এত ব্যাক করলাম কিন্তু মানে সে আর ফোনটা মানে ধরতেছিল না, বন্ধ নাম্বার, এই কথাটুকু বলে। মানে যে কোনো একটা আননোন নাম্বার থেকে আপনাদেরকে এই ফোনটা দিয়ে বলবো। ঠিক আছে, তো আমরা টাকা পয়সা নিয়ে সব রেডি। কত টাকা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন? আমরা 3 লাখ টাকা ম্যানেজ আপনার কত করছি। টাকা 2,40,000। আপনার কত ছিল? আমার যা ছিল আমি এটা হাইড করতে যাচ্ছি। আপনি কেন হাইড করতে যাচ্ছেন? এই জায়গার ব্যাপার হলো যে অ্যাকচুয়ালি আমার বাবার মানে জানার যে আমার ফ্যামিলির ব্যাপার, যে টাকাগুলা কোত্থেকে আসছে বা যেরকম, এটা আমি বলতেছি না। আমি বলতেছি যে হাইড করার মূল্য হলো যে ওই ছেলেটা যে টাকা পয়সা দিছে আমার তার ফ্রেন্ড, তুলনায় আপনার কিছুই না। কম কিছুই না। এটা নিয়ে আপনার হাইড করার কিছু নাই, দিস ইজ দ্য ট্রুথ। আচ্ছা যাই হোক, বলি তাই, সেটা হলো 60,000 টাকা ছিল। আপনার 60,000 ছিল, বাকি টাকাটা আপনার ফ্রেন্ডের ছিল। 60,000 বিনিময়ে আপনি কত পাবেন? এটা আমি তখন পার্সেন্টেজ করি নাই, এখনো করি নাই। ওকে ফাইন। তারপর আমরা এই যে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে করতেছি। তো শুক্রবার দিন আমাদের সকালে 2,40,000 টাকা ছিল। তো এই জায়গায় আসার পরে ইমন আসলো। ইমন আসার পরে বললো, ইমনে তো এর আগের দিন থেকে অনেক অনেক ট্রাই করা হয়েছে, ওর 5,000 টাকা দেওয়া হয়েছে একবার, যে স্যাম্পল আনতে ওই নিয়ে আসছে, একটা কয় দিক সেদিক করে নাই। তো এরকম অনেক মানে আমাদের ভিতরে বিশ্বস্ত, যেমন ওই আমার ফ্রেন্ডটা টাকা উঠাইছে ব্যাংকের থেকে, উঠায় আমাকে দিছে, দিয়ে বলে তুই একটু বাসায় রেখে আসতো। আমি বাসায় রেখে আসছি, ওর বাসায় দিয়ে আসছি। এটা ওই পিছে পিছে যে আমাকে ফলো করছে আমি জানি না এটা, কারণ সবাই বিশ্বাস করে এই পর্যন্ত আমাকে চিনে ওইভাবে যে আমি কারোর একটা টাকা অবৈধভাবে না বলে নিই। তো যাই হোক, ওইভাবে চলতেছে। ওর টাকাটা বিজনেসটার ব্যাপারে ওদিনকে দেখি ও মানে সকালবেলা আসার পরে আমরা মানে ওর একটা সুই দিয়ে ফুটাগুলো যে একটু ফুটা হয় সেই ছিল না যে ও মানে পোল্ট্রি মেরে দিবে। তো আমরা টাকা পয়সা নিছি। তো ওদিনকে বলতেছে যে সুমন তুই আজকে আসা দরকার না, আমি ওকে নিয়ে যাই তোর ফ্রেন্ডকে, আমরা ডিলটা করে আসি। যাই হোক, আমি বলছি না, সম্ভব না, আমাকে অবশ্যই রাখতে হবে, তুমি যে আমার উপর পোল্ট্রি মারো, তোর বন্ধু না আমি, এরকম অনেক ইমোশনাল, দাও তুমি ছাড়া কেউ নাই, তোমার আমার সাথেই নিতে হবে তোমাকে। পরে গেলাম, যা আমরা মালিবাগ, টাকা পয়সা সব রেডি, অনেকক্ষণ ওয়েট করতেছি। এই সময় মানে আপনার হইলো, এই একটা ট্যাক্সি ক্যাব আসলো, ও বললো যে আসছে। দেখলাম একটা কালো করে লোক, একটা লাকির সাথে এরকম ছোট, বললো এটার ভিতরে আমরা ডিল করতেছে। এমন করতে করতে বলতেছে সুমন তোরা সাথে হাট, আমি মোবাইলে কথা কইতেছে, মানে সবাই সামনে করতেছে। তো কথা বলতে বলতে পাট করে সামনের ট্যাক্সির সামনে দরজাটা খুলে উঠলো, চ্যাং করে চলে গেল, আর খবর নাই। এদিক দিয়ে কিন্তু আমরা ইমনের বাড়ি ঘর সব জানি, তো আর খুঁজে পেলাম না। লাস্টে মানে পুরা একদম সব বাবা পর্যন্ত জানাজানি হয়ে গেল। আমার বাবা জানলো, ওর বাবা জানলো, ফ্রেন্ডের ইমন পুরো হারিয়ে গেল। হারিয়ে যায়নি, ওর ফ্যামিলিতে ওরে ধৈরা মানে ওরে বাইর করার জন্য ওর ফ্যামিলি দায়িত্ব নিছে। লাস্টে এটা হয়েছে, বিচার আচার হয়েছে। হওয়ার পরে ইমন বলতেছে টাকা কোথায় দিছো, ডকুমেন্টস আছে, কিসের ব্যবসা করতে গেছো, কিছু বলতে পারেনি। তো টোটালি ওই আমাদের সাথে এই টাকাটা কোনো জাল টাকা কিছুই এগুলো না, অরিজিনাল টাকাই আমাদের দেখাইছিল। ও আমাদের একটা দিয়ে আমাদের টাকাটা নিতে চাইছে আর কি, যেটা নিয়েছে আমাদের বোকা বানিয়ে। তার আগে আমি একটু আমার ফ্ল্যাশব্যাকে মানে পিছনে যেতে চাই। সেটা হলো যে আমার বাবার মানে পায়ের ভিতরে একটা তিলা ছিল, সেটা আস্তে আস্তে মানে বড় হয়ে যায়, ছোট একটা তিল, যেমন আমরা ছোট বাবুর পায়ের তলে দিয়ে দেয় না ওরকম। তো ওইটার থেকে আস্তে আস্তে ওই জিনিসটা কি বড় আকার হয়ে গেল। একসময় এটা মানে আব্বু যখন খোঁচা দিল, রক্ত বের হলো, বের হওয়ার পরে কয়েকদিন পরে এটার উপর দিয়ে একটা চামড়ার মতো বের হওয়া শুরু করলো, মানে আলগা মাংসের মতো। তো পরে এটা অপারেশন করলো, ওইটা কাইটা ফেলে দিল। কিছুদিন পর আবার এটা সেম ভাবে হইতেছে। তো আস্তে আস্তে এমন হইতে 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 দেখা গেল কি যে এটা বড় আকারে চলে গেছে, মানে পুরো ঘা হয়ে গেছে। ঘা হইতে হইতে অনেক অনেক টাকা পয়সা খরচ করছে, কিন্তু লাভ হচ্ছিল না। অনেকে বলতেছিল মাদ্রাস চলে যেতে, কিন্তু আব্বা বলতেছে এটা তেমন কিছু না, এমন করতে করতে অনেক কাটা গেছে। কাটা যাওয়ার পরে তারপর আব্বা বললো আমি ডিসিশন নিছি, আমি মাদ্রাস চলে যাবো। ওকে, মাদ্রাস যাওয়ার আগের ঘটনা হলো, সেটা হলো আমার বাবা পিজি হাসপাতালে ভর্তি হইতে গেছিল। তখন ওই জায়গায় বলছে যে আপনার এটা সম্ভবত ক্যান্সারের রূপ নিছে, আপনার পাটা কেটে ফেলতে হবে। এটা বলার পর আব্বার মনটা প্রচুর খারাপ হয়ে গেছে। তারপর আব্বা ডিসিশন নিছে যে যাই একটু যাই মাদ্রাস যাই, দেখি লাস্ট যাই আমার পাটা বাঁচানো যায় কিনা। তখন এই জায়গায় আমাদের নরসিংদীর একটা মানে কবিরাজ বলল যে আমি এটা বাবা ঠিক করে দিতে পারবো। বললো আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে ট্রিটমেন্ট করলো, মানে লাভ হলো না। এটা 4-5 মাস চলে গেল। 4-5 মাস চলে যাওয়ার পরে এমনি কিন্তু কয়েক বছর কাইটা গেছে এভাবে। তারপর ওই যে ট্রিটমেন্ট লতা পাতা দিয়ে করলো। তারপর লাস্টে ওই লোকটা বললো যে বাবা আমার আয়ত্তের বাইরে। আব্বা তখন হতবাক, আমরা ধরছি আপনি বলছেন গ্যারান্টিতে এটা হবে। এটাই বলি যে মানুষ টাকা পয়সার জন্য মানে এই চিকিৎসা, ভুল চিকিৎসা দিয়ে টাকা মানুষ কিভাবে মানে এগুলো করে একটা রুগীর সাথে। তারপর বাবা ইন্ডিয়া চলে গেছে, আম্মা চলে গেছে, যাইয়া ওই জায়গায় ছিল, মাদ্রাস গেছে। তারপর প্রথম যাইয়ে যখন দেখাইছে তখনই বলছে যে এটা ক্যান্সার। তখন 2টা সার্জারি হলো, একটা পা ওই জায়গায় 3-4 বার কাটা হইলো, বায়োপসি করতে পাঠাইতেছে। তারপর ক্যান্সার ধরা পড়লো। লাস্টে পায়ের গোড়ালি ফালাই দিল। তার উপরে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি রানের এই জায়গার থেকে একটা গিল্ট হয়ে গেছিল। ওইটা বললো যে আপনি কিছুদিন আগে যদি আসতেন, 6-7 মাস আগে, হয়তো বা আমরা মেডিসিন দিয়ে এটা রুটতে দিতে পারতাম, নষ্ট করে দিতে পারতাম। এখন আপনার সার্জারি করতে হবে। তো আরেকটা বলে রাখা ভালো যে আমার মা আমার বাবা জীবনে কখনো দেখিনি তাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ। তারা এতই একজনের সাথে একজনই ছিল
মানে আমার মা আমার বাবার প্রতি যেরকম ছিল, আমার বাবা কোনোদিন কখনো একজনকে বকা দিয়ে উচ্চ গলায় কখনো কথা বলেনি। তো আমার মা যা করছে, আমার মা দেখতে মানে ওই সময় যা ছিল, মানে চিকিৎসা করায় যখন আসছে দেখে আমি আমার বাবার পা নাই ব্যান্ডেড করা, ওইটা দেখে আমি কাঁদি নাই, আমার মারে দেখে আমি কেঁদে দিচ্ছি যে আমার মা এ কি হলো। কারণ ঘটনা ছিল কি, ওই জায়গায় আমাদের টাকা পয়সা তো অনেক, ক্যান্সারের তো টাকা তো কি পরিমাণ লাগে যারা ক্যান্সার তারাই বলতে পারে, একদম লোকও নিয়ে যায়, সাথে অর্থ সম্পদ সব নিয়ে যায়। পুরা টাকাটাই মানে আমাদের যা সেভিং ছিল, আরো ধার দেনা অনেক কিছু, অনেক ক্রাইসিসে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আম্মা কি করতো যে এই জায়গা থেকে টাকা কিভাবে দিবে কিছুই করার নাই। তারপর আমার মা করতো কি, দুপুর বেলা কিভাবে কি বলবো যে এতটা লাভ আমি দেখি নাই কাউকে। আমার মা মনে করেন আপনার খাবার খাইতো না, যে এই খাবারের টাকা দিয়ে আমি যদি না খেয়ে থাকি এই টাকাটা দিয়ে আমি আমার হাজবেন্ডকে ওষুধ কিনে দিতে পারবো। তো এরকম করতো না খেয়ে মানে, তারপর আমাদের জানাইতো না যে আমি এই সমস্যা আছে। আমার মাটা অন্যরকম। তো আসছে যখন দেখে আমি অবাক হয়ে গেছি। তার কিছুদিন পরে আমার বাবা মানে কেমোথেরাপি দেওয়ার কথা ছিল, টাকা ম্যানেজ করতে পারেনি, তো বলছে যে টাকাটা ম্যানেজ করে আমি কেমোথেরাপি দিব। তারপর আমাদের একটা লোক বলল যে এরকম একটা হোমিওপ্যাথি আছে, ওই জায়গায় যা দেখতে পারেন, যেহেতু আপনার টাকা শর্ট বা এরকম, কেমোথেরাপি পরে দিবেন দেখেন। তো ওই হোমিওপ্যাথির কাছে গেল, যাওয়ার পরে উনি দেখা বললো এটা আমি পাটা ফালানো যেত না আমার কাছে আসলে, সম্ভবত আমার উসিলা আল্লাহ, উনি খুব ফরেজগার মানুষ। তো সেই লোকের ওষুধ আমার মানে বাবা আনলো, অনেক টাকার ওষুধ আনছে। হোমিওপ্যাথি কিন্তু অনেক অনেক টাকাও খরচ হয়, জায়গায় দেখা যায় না কিছু, অনেক টাকা রেগুলার খেতে হয়। তবে ওই ডাক্তার সাহেবের দীর্ঘ আমি সবসময় কামনা করি। সে বলছে যে আমার দুইটা শর্ত আছে, একটা হলো জর্দা এবং নিকোটিন, এই দুইটা ভিতরে গেলে আমার ওষুধে কোনো কাজে দিবে না। তো এট লাস্ট মনে করেন আপনার আমার বাবা যখন ওই যে মানে এরকম খাইতেছিল, আমার বাবা সুস্থ হয়ে গেছিল, টোটালি সুস্থ হয়ে গেছিল। সুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবা হাঁটতে পারতো ছাড়াই, লাঠি ছাড়াই, এমনি পুরো হাঁটতে পারতো। পাটা তো হাতির পা যেরকম না, গোল ওরকম বানাই দিছিল। তো ওই যে আমার সমস্যাটা, আমি আবার আসি ওই জায়গায়, ওই যে টাকাটা মেরে খেলাম, মার খাওয়ার পরে বাবা ওই যে টেনশন, আমার কেমন দেওয়ার টাকা নাই, আর আমার ছেলে তো আরো টাকা জরিমানা লাগাই দিছে, যে ফ্রেন্ডের টাকা জরিমানা, ওরা আবার প্রতাপশালী, ওরাও ধরলো যে আপনার ছেলে সব করাইছে, টাকা আপনার ছেলে পাইছে, আপনার ছেলে ভাগ নিছে এটার। তো আমি তো ফ্রেন্ডকে বললাম যে দেখ, টাকা যখনই চোট হয়েছে তারপর থেকে এই পর্যন্ত আমি তোর কাছ থেকে 2 মিনিটের জন্য সরি নাই, আমি তোর সাথে আছি। কারণ কি, আমি যদি এই যে একটা 150 সবটা কাইটা গেছে, আমি তোর সাথে 1 মিনিটের জন্য যাই, তোর সাথে ঘুমাইছি, তোর সাথে খাইছি, আমি যদি ভাগে পাইতাম ওর সাথে একটু হলে তো দেখা করতে যেতাম। কিন্তু বলছে যে কিছু করার নেই, আমার বাবার ওইটা গেছে। তো অনেক চাপ দেওয়ার পরে ওই জায়গায় আমার বাবা ড্যামারেজ দিল। তবে ওই টাকাটা আমাকে মানে যে ড্যামারেজের টাকাটা দিছে, যেই সময় দিছে, ওই সময় টাকাটা অনেক নিডি ছিল আমার ফ্যামিলির জন্য। আমার বাবার টেনশন, আমার বাবার দাড়িগুলো মানে বড় বড় খোঁজা খোঁজা পাই গেছে, আমার এখনো চোখের সামনে ভাসে। যে ওই পর থেকে চিন্তা করছি যে যেভাবেই হোক, হয়তোবা মানুষ টাকা পয়সা দিয়ে সব হয় না, জীবনে একটা কিছু দেখি। এবার বলে যে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। কত টাকা ডেমারেজ দিয়েছিল আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি 90,000 টাকার মতো। তার মানে 60,000 টাকা আপনার পকেট থেকে গেছে, আরো 90,000 টাকা ডেমারেজ দিয়েছে, তার মানে প্রায় নেতা টেতা ওনাদের খাওয়াইতে হয়েছে 1.5 লাখ টাকার মতো। এবং যখন আপনার বাবার কেমোথেরাপি এবং ট্রিটমেন্ট চলার কথা, যখন ফ্যামিলিতে টাকা খুবই দরকার, তখন সে এগুলো ড্যামারেজ দিচ্ছে, তার মানে সে একেবারেই রিক্ত এবং নিঃস্ব টাকার দিক থেকে। আমি আমার বাবাকে অনেক বলতাম যে আপনি যে পজিশনে আছেন, আপনার সাথের লোকেরা এত বড় লোক হয়ে গেছে, কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার, নাম বলতেছি না আমাদের এলাকায়, যে আমার বাবার সাথে সাথে ঘটছে সেও টাকা। আমার বাবা একটু 19-20 করলে অনেক টাকা কামাই করতে পারতো, অনেক টাকা করতে পারতো। ওই ঘটনার পরে কি করব, সবকিছু মন মানসিকতা নষ্ট হয়ে গেল। আমার ছোট ভাই যেগুলোর কথা বললাম, আকবর, রাশেদ, রাসেল, মাসুদ, ওরা আমাকে সিরিয়াস কোম্পানি দর্শকগুলো, ভাই আপনি মনে কিছু নেন না, আমরা আছি সবকিছু। একদিকে আমার গার্লফ্রেন্ড, একদিকে সারোয়ার ভাই, একদিকে আমার বাবার এই সমস্যা। সারোয়ার ভাইয়ের ভূত তখন মাথা থেকে নামেনি? নামেনি, আমার তখনও নামেনি। তো ওরা সাপোর্ট দেওয়া শুরু করলো, আমি একটা একাডেমি খুললাম। এমন কিছু হয়েছে যে আপনি স্যার মোস্তফা সরোয়ার ফারুকীর একটা প্রোডাকশন, একটা নাটক আপনি একের অধিকবার দেখেছেন? এটা তো আমি যদি বলি যে দেখি নাই, এটা আমার সবচেয়ে বড় মিথ্যা হবে। কারণ আমি 69-এর প্রতিটা সবকিছু বলতে পারবো। তারপর আপনার 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এটার যে কি করছি আমি, তা স্টার সিনেপ্লেক্সে না যায় দেখলে মজা পেতাম না, ওই জায়গায় যাই দেখছি আমি। মানে এরকম হয়েছে লাস্টটা মানে পাগল হয়ে গেছে যে আমার টাকা লাগবে, আমি একটা ছবি আরো দেখবো। রিয়েলিটি মানে ওইটার ভিতরে যে ডিপ্রেশন আমি ফিল করতে চাইতেছি, ওইটা যতবার দেখি ততবার ফিল করি। আপনি নিজের মধ্যে সেগুলো, ওনার এক্সপ্রেশন গুলো আপনি নিজের মধ্যে পেতেন? সে যথেষ্ট সব দিক দিয়ে পারে এটা বুঝাইতে সারোয়ার ভাই। ওকে ফাইন।
তারপর ওই সময়টা আমার এই ঝামেলাটা হইলো, তারপর আমি একাডেমি করলাম, একাডেমি করার পরে খেলাধুলা বিভিন্ন জায়গায়। তবে আরেকটা জিনিস বলি, আমার একাডেমিতে রেজিস্ট্রেশন ছিল না, তারপর লাস্টে বিসিবিতে পর্যন্ত গেছিলাম, আমাকে পাঠাইছিল, আমার একাডেমি প্র্যাকটিস করাইতাম বাপ্পি ক্রিকেট একাডেমিতে, F111 ব্লক আর কি, যে জায়গায় আমরা প্র্যাকটিস করতাম। তো অনেক মানুষ দেখতে আসতো, আমি প্র্যাকটিস করাইতাম, আমার ফ্রেন্ড ছিল ইমন সাথে। ওকে, আমার সিস্টেমটা ছিল যে আমার রেজিস্ট্রেশন যেহেতু ছিল না, আমি করতাম বিভিন্ন একাডেমিতে পাঠাইতাম ট্রায়ালের জন্য। দেন দেখা গেছে যে আমার ছেলে যেমন কতগুলো না বললেই নয়, মহসিন এখন খুব ভালো, সে পলিমাতে খেলতেছে, সে আমার ওই জায়গা থেকে মানে প্রথম হাতে খড়ি। আশিক, সে মানে খুবই এপিকেসপিতে। আর আমি সবাইকে মানে একটা জোর দিতাম যে একটা জিনিস, আমরা তোদের ভিতরে যদি একজন, আর সবই কিন্তু আমার একদম ক্লোজ ভাইয়ের থেকেও বেশি, তো একটা জিনিস বলতাম যে আমি গ্যালারিতে বসে খেলা দেখতেছি এবং তোরা ব্যাটিং করতেছ, মহসিনকে বা সবাইকে বলতাম যে এই প্লেয়ারটা আমার ছোট ভাই, আমার একাডেমিতে ওর হাতে খড়িয়েছে, এবং তখন আমি বসে বসে তালি দিব। এরকম অনেক ঘটনা। তো যাই হোক, এভাবে চলতেছে, তো ওরা সাপোর্ট দিতেছে আমাকে, কামব্যাক করতেছে, আস্তে আস্তে সবকিছু নিতেছি। তখন আমি চিন্তা করলাম যে আমি তো নষ্ট হব না, কারণ আজকে যদি আমি নষ্ট হয়ে যাই আমি সারোয়ার ভাইয়ের কাছে যেতে পারবো না। আজকে যদি আমি নিজেকে নষ্ট করে ফেলি তাহলে তো আমি লিজার কাছে কখনো আমি যদি একটা ড্রাগস এডিক্টেড বা আমি একটা সন্ত্রাস বড় ধরনের হয়ে যদি আমি সরি বলি, সেই বলা না বলা অনেক ডিফারেন্স। যে আমি যদি খারাপ হয়ে ওর কাছে যাই, ও কোন ভাবে দেখবে আমাকে, সারোয়ার ভাই কিভাবে দেখবে, বা আমার ফ্যামিলির এখন আমার একটা যে জিনিসটা দেখছি এটা আমার খুবই খারাপ লাগছে, আমি সৎভাবে কিছু করার চেষ্টা করবো। তো অনেক জব খোঁজার চেষ্টা করছি। তো একটা টাইম ভাইয়া হইলো কি, আমার বাবা সিগারেট খাওয়া শুরু করলো টেনশনে, খাইতে খাইতে মানে কিছুদিন পর দেখা গেল, এটা বলে রাখা ভালো যে আমার বাইরে যাওয়ার কথা ছিল, দেশের বাইরে। ততক্ষণে আমার ভাইয়া দেশের বাইরে থাকে, বড় ভাই, তো ওই জায়গায় আমার যাওয়ার কথা ছিল। তো আমি পাসপোর্ট টাসপোর্ট সব জমা দিছি বাইরে যাওয়ার জন্য, ডেলিগেট আসবে, ইন্টারভিউ হলে আমি চলে যাব, আমার বাবা থাকবে, ছোট ভাই তো বড়ই হয়ে যাচ্ছে, তো সবকিছু রেডি। এমন সময় আমি আবার চিন্তা করলাম যে আমি যদি আইএলটিএসটা করে যাই তাহলে আমার জন্য একটু ভালো হবে। আমি ভর্তি হইলাম এক জায়গায়, এটা হলো আমার জীবন আরেকটা বড় ঘটনা ভাই। ওই জায়গায় যে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, ফ্রেন্ড, তার ভয়েস রেকর্ড আমি নিয়ে আসছি সাথে করে, সে কিভাবে পাগলামি করতো আমার সাথে ফোনে, কথা না বললে গলা টিপে মারতো বা এরকম। তো অনেক কিছু, যে সে আমার কোনো খারাপ কিছু দেখতে পারতো না বা আমার উপর অনেক জোর খাটাইতো। শুরুটা হলো কিভাবে? শুরুটা হলো আমি যখন ভর্তি হয়েছি, ক্লাস করতেছি। কিসে ভর্তি হলেন? এটা আমি আইএলটিএস করার জন্য আইএলটিএস এ ভর্তি হলেন। ওকে, তারপর ওর সাথে দেখা হইলো, দেখা হওয়ার পর ফ্রেন্ডশিপ বাড়তেছে, ফোনে কথা বলতেছি। আপনার বিদেশ যাওয়ার জন্য আইএলটিএস করা দরকার, তাই তো? হ্যাঁ, ওকে। তো মানে ওর সাথে আমার সম্পর্কটা আরো বাড়তেছে, বাড়তে বাড়তে আমাদের অনেক সময় কেটে গেল, যতটা সময় লাগে একটা কোর্স করতে। তো লাস্ট 3 দিন পর আমাদের সব শেষ, আমাদের পরে আর একসাথে দেখা হবে না। আর ও রিচ ফ্যামিলি ছিল অনেক, মানে আইএলটিএস এর আর 3 দিন বাকি আছে, সেই সময়টার কথা বলছেন আপনি? ওকে। তো ও খুব রিচ ফ্যামিলির। কি নাম ওর? বর্ষা। বর্ষা, ওকে। তো বর্ষার সাথে আমার মানে খুব ভালো সম্পর্ক হয়, কারণ ওই জায়গায় আমি অনেক মিস করতেছিলাম, একটা আমার কেউ আপরজন প্রয়োজন ছিল, যে ওই আমার দুঃখগুলো বলার জন্য বা যেটা সেটা ওর সাথে শেয়ার করতেছে, ও আমার সাথে শেয়ার করতেছে। এমন করতে করতে আস্তে আস্তে ওর সাথে আমার মানে খুব গভীর সম্পর্ক গেল। তারপর আমি করলাম কি, বিদেশ যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি, এদিক দিয়ে একাডেমির ব্যাপারে সবকিছু ওকে, তো একাডেমি বন্ধ করে দেবো। তখন ওর দিক দিয়েও চলতেছে আমার সবকিছু। তখন আইএলটিএসটা যখন আপনার শেষ পর্যায়ে, ওর সাথে আমার দেখা পর্যায়ে ও কান্নাকাটি করতেছে, আর ওর সাথে কথা হইতো কতটুক, যে ক্লাসের রুমে ম্যাডাম আসার আগে, তারপর সিঁড়িদা নামার সময়, আর সিঁড়িদা নামলে ওর মা আবার গাড়ি নিয়ে বসে থাকতো নিচে, যখন ওই নাম তো সোজা ঢুকে যেত আবার চলে যেত, এরকম। রাতে ফোনে কথা হতো না? না, রাতে কি ভোর হয়ে যেত কথা বলতে বলতে। রাতেও কথা বলতেন? হ্যাঁ। তার মানে আপনাদের দুজনের মধ্যে এক ধরনের এফেকশন গ্রো করেছে দুজনের জন্য। ওর একটা হলো কি, যে ও যেরকম ওর কথা বা যেটা বললাম, ও খুব মানে ঘরোয়া পরিবেশে বড় হয়েছে, তো যে কোনো মানে সাথে কোনো ছেলে বন্ধু বা এরকম পায় নাই, যে আমাকে পাইছে, পায়া মানে প্রথম পাইলে যেটা হয় আমার হয়েছিল ওরকম। প্রিয় শ্রোতা, আমরা এখানে বলি ওর সিচুয়েশনটা হচ্ছে এখন এরকম যে পরিবার থেকে যে টাকাটা নিয়েছে ও, সেটা একটা অন্যায় পথে ব্যয় করতে গিয়ে পারিবারিক একটা বঞ্চনার শিকার হচ্ছে, এবং পরিবার সেটার খেসারত টানলো, এবং সেটা সবচাইতে ভুক্তভোগী হচ্ছে ওর বাবা, কারণ বাবার তখন ট্রিটমেন্টের প্রয়োজন এবং ক্যান্সারের ট্রিটমেন্ট। বুঝতেই পারছেন আপনি কত ক্রিটিক্যাল একটা মোমেন্ট। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে লিজার সাথে তার একটা অনেক বড় দূরত্ব তৈরি হয়ে গেছে, লম্বা একটা গ্যাপ, লম্বা সময়ের গ্যাপ। তারপর মাথার মধ্যে লিজা ঘুরছে এবং লিজাকে সে যে কোনো ভাবেই হোক বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সরি বলতে চায়। 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে ও একটা একাডেমি খুলেছে, ক্রিকেট একাডেমি, সেখানে কিছু ছেলে মেয়েদেরকে ও ট্রেন করায়, কিন্তু সেটা যে খুব বেশি অর্থলগ্নিকারী বা লাভবান একটা প্রতিষ্ঠান তা কিন্তু না, সেখান থেকে খুব বেশি টাকা আসে না। 4 নম্বর অ্যাঙ্গেল যেটা সম্ভাবনার, সেটা হচ্ছে তার ভাই বিদেশ থাকে এবং সেও চলে যেতে যাচ্ছে বিদেশে, এবং সেই জন্য সে আইএলটিএস করছে। এই আইএলটিএস
করতে গিয়ে একটা নতুন টার্ন তার জীবনে আসলো, সেটা হচ্ছে একটা মেয়ে যার নাম হচ্ছে বর্ষা। বর্ষার সাথে তার একটা অন্যরকম অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়েছে, যেটা লাভ কিনা আমরা জানি না, সেরকম একটা সিচুয়েশন আমরা রয়েছি, আমরা ঠিক জানি না এরপরে কি ঘটতে যাচ্ছে। বর্ষার সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন ছিল? প্রথম আমি তো মাথায় একটাই যে আমি ভাবনা চিন্তা, আমি টোটালি আমি সবকিছু বাদ দিয়ে দিছিলাম, যে আমি ওই পর্যন্তই, যে আমি লিজাকে লাভ করি, ওইরকমই সবকিছু আমার। তো বর্ষার সাথে আমার যে ওই যে একটা গ্যাপের ব্যাপার আছে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য জাস্ট আমিও কথা বলতাম বা ও কথা বলতো। আমি এমন ভাবে কথা বলতাম যেগুলো ওই আর কি লাভ হিসাবে নিত, বা ও আমার সাথে খুব ওইটাতে আরো হয়ে যেত। বয়সের কোনো ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে? অবশ্যই, সে আমার ছোট ছিল, লিজার থেকেও ছোট হবে। ওকে। তো তার সাথে খুব মানে ঘনিষ্ঠ হয়ে গেলাম। তারপর সে একটা ভার্সিটিতে ভর্তি হলো, তার সাথে যোগাযোগ হলো, আমার সবকিছু কথাবার্তা। খুবটা যে সময় দিতাম তা না। তারপর এভাবে চলতেছে আমাদের সাথে। তো এট এ টাইম আমাদের ভিতরে মানে একটা সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসার সম্পর্ক, যেটা আমার দিক থেকে না ওর দিক থেকে। তো আমি ওকে লিজার ব্যাপারে বলছি সবকিছু। তারপর বললো যে মানে অনেক কিছু, এটা নিয়ে মানে ওর সাথে আস্তে আস্তে আমার খুব মানে সম্পর্কটা ডেভেলপ হতে থাকে। তো আমারও ভালো লাগতো ওকে। তো ভালো লাগতে লাগতে একটা সময় হলো কি, যে ওই যে আমার বাবা আস্তে আস্তে অসুস্থর পথে আবার চলে গেল, কেমন দিতে না পারে, দিতে দিতে চলে গেল। চলে যাইয়া বাবা অসুস্থর পথে চলে গেল, আর ওদিক দিয়ে ওর সাথে আমার কথা। একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা, যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল তার আগে আমার বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ডেলিগেটই আসেনি। আর তখন আমার বড় ভাইও বাইরে। যখন বাবা অসুস্থ হয়ে পড়তেছে বিছনায়, মানে আস্তে আস্তে ব্যথা উঠতেছে, বাসায় মানে নিচে নামতে পারে না, উপরে বসে থাকে, তখন ওর সাথে আমার সম্পর্কটা নতুন হয়ে গড়ে উঠলো, টোটালি লাভ হয়ে গেল। তারপর বাবা যখন বিছনায় পড়ে গেল, মানে যখন বারান্দায় বসে থাকতো চেয়ার নিয়ে, মানে হাঁটতে পারতো না, হাঁটলেই তার মানে পা নিয়ে আর মানে অবস্থা খুব খারাপ হয়ে যেত। অলরেডি কিন্তু ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, বলে রাখে এটাও ভালো যে আমাদের যে ওই যার কাছে আব্বু ট্রিটমেন্ট করতেছে তাকে জানায় নাই তখনও যে সে নিকোটিন নিচ্ছে। তারপর আমার বাবা আস্তে আস্তে হয়ে গেল, অসুস্থ হয়ে যাচ্ছিল, আর ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠতেছে। আমার বাবা বিছনায় পড়ে গেল, হঠাৎ ফোন আসলো আমার বড় ভাইয়ের, আমি দেশে চলে আসতেছি। আব্বা তো অবাক হয়ে গেল যে এত টাকা খরচ করে পাঠাইলাম। টাকা পাঠাইছে কিন্তু সব তো ঋণ তো দিতেই পারে নাই, মানে ঋণ তো হয়েছে, ওদিক দিয়ে বড় ভাই উপার্জন করছে, আর এদিক দিয়ে বাবার ট্রিটমেন্টের টাকা চলে গেছে সব। আর বড় ভাইয়ের তো একটা ফিচার আছে, এগুলো তো চিন্তাই করা যাবে না, বড় ভাইও করে নাই। বড় ভাই ছিল, আব্বা অবাক হয়ে গেল। এখন তো হঠাৎ এক সময় দেখা গেল কি আমাদের সম্পর্কটা যখন গভীরে চলে গেল, বড় ভাইও চলে আসলো, আপনার এবং বর্ষার। হ্যাঁ। তো বাবা বিছনায় পড়ে গেল, তখন ওই বর্ষা হঠাৎ বলতেছে আমাকে তো দেখতে আসতেছে। তো এই ব্যাপারটা আমার খুবই নার্ভাস করে ফেললো যে কি অবস্থা। আবার এদিক দিয়ে চিন্তা করি যে বাবা বিছনায়, আর ওরা আমাদের থেকে খুবই আপার লেভেলের, যে কোনো মানুষ প্রথমে আমরা সব জায়গাতে ছোটবেলাতেও দেখছি যে বড় কিছুতে হাত দিলে মানুষ এটা ভাবে যে এটা লোভ দেখে বা এরকম কিছু। তো আমি জিনিসটা অ্যাভয়েড করতে চাইলাম, যে দেখো সত্যি কথা বলতে কি এরকম এরকম লিজার সাথে আমার এরকম এরকম, আমি তোমার সাথে জাস্ট আমি ওই গ্যাপটা পূরণ করার জন্য তোমার সাথে বলছি। এটা বলার জন্য সাথে সাথে সে মানে অন্যরকম হয়ে গেল, মানে আমার সাথে নানা ধরনের ব্যবহার শুরু করলো, তুমি এটা কিভাবে করতেছো, মানে ক্রেজি পানো শুরু করে দিচ্ছে। পরে এটা বলার পরে সে বলল যে না তুমি এটা করতে পারো না, কারণ তোমার সাথে আমি অনেক দিন ধরে কথা বলি, তুমি এটা কি কারণে বলতেছো আমি বুঝতেছি না। আমি বললাম যে না এটা কিছু করারও নাই। এবং মজার বিষয় হচ্ছে যে এইসব ঘটনা যখন ঘটে প্রেমের ক্ষেত্রে, সেটা প্রেম কমায় না, সেটা কিন্তু প্রেমকে আরো দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। আমরা জানি না যে বর্ষার ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি ওয়েট করছে ফর দ্য ফিউচার। ওকে, তারপর বর্ষা আমাকে বিয়ের জন্য মানে বারবার বলতেছিল যে তুমি এখন কি করবা করো। আপনার একটা অদ্ভুত, এতক্ষণ পর্যন্ত শুনে আপনার একটা অদ্ভুত মিল পেয়েছি আমি। মিলটা হচ্ছে আপনি মোস্তফা সরওয়ার ফারুকীকে যখন নিলেন, সেখানেও আপনার একটা ইকোনমিক যে ডিস্টেন্স, আপনি যে লোয়ার লেভেলে আছেন, সেটা আপনার একটা বিশাল মাথা ব্যথার কারণ হলো। আমরা দেখলাম সে কারণে আপনি একটা খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গেলেন। এখানে যখন আপনি বর্ষাকে আপনার জীবনে নিয়ে আসছেন, সেখানেও আপনি ইকোনমিক ডিস্টেন্সটাকে হাইড করতে যাচ্ছেন, এবং সে কারণে আপনার রিলেশনশিপটাকে ব্রেকও করে দিচ্ছেন। কিন্তু এই ইকোনমিক ডিস্টেন্স ঢাকার জন্য এক ধরনের সুপিরিয়র কমপ্লেক্সিটি, আমরা যেটাই বলি না কারণ আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট আছেন, তার পরামর্শ আমরা শুনবো শেষে গিয়ে, আপনি যে কোনো ধরনের রিস্ক আপনি নিচ্ছেন। আমরা যেটা দেখলাম যে ইকোনমিক ব্যাপারটা আপনার জন্য অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে। আপনি এটা বুঝতে পারছেন? এবং আরেকটা বিষয়, আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে 2.5 লাখ টাকা আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন জাল টাকার জন্য, সেখানে আপনার পার্সেন্টেজ কত, আপনি সেখানেও প্রশ্নটা হাইড করতে চাচ্ছিলেন, আপনি সেটা উত্তর দিতে চাচ্ছিলেন না, এবং আমি সেটা আপনার কাছ থেকে বের করে নিয়ে আসলাম। আর সেখানেও আমি দেখলাম আপনার অবচেতন মনে আপনি এটা করছেন, যে আপনি ইকোনমিক স্ট্যাটাসটা যে আপনি লো মনে করছেন, এবং সেটা 60,000 টাকার কাছে বাকি ওনার যে টাকাটা সেটা অনেক বড় ফিগার, আপনার ফ্রেন্ডের টাকা, সেজন্য আপনি সেই টাকাটা বলতে চাচ্ছিলেন না। আপনি কি বুঝতে পারেন যে আপনার ভিতরে এক ধরনের সুপিরিয়র কমপ্লেক্সিটি, সুপিরিয়র ঠিক বলবো না, এটা এক ধরনের ন্যারো কমপ্লেক্সিটি আপনার মধ্যে আছে, এবং আপনি আপনার ইকোনমিক স্ট্যাটাসটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন সব জায়গাটাতে। আপনি কি এটা বুঝতে পারেন?
জি। এবং এটা আপনি করে যাচ্ছেন, এবং এটাই হচ্ছে আমার এখন পর্যন্ত জানা আপনার যতগুলো আমি অপরাধ বা ভুল পেয়েছি তার মধ্যে এটাই হচ্ছে রুট কজ। আমরা ঠিক জানি না সামনে কি অপেক্ষা করছে। তারপর ওর সাথে হচ্ছিল, ও আমাকে চাপ দিতেছিল বিয়ের জন্য, আমি ইগনোর করতেছিলাম। আমার মাথায় শুধু এত খেলতেছিল যে এই অবস্থায় আমি আমার বাবাকে তো অনেক মানে অনেক জায়গায় টাকা পয়সা জরিমানা দিতে দেখছি আমার জন্য, বা অনেক কিছু হয়েছে, হার্ট হয়েছে, ইভেন কি কেমোথেরাপির টাকাটা পর্যন্ত এই জায়গা থেকে নষ্ট করে ফেলছে। তো এগুলো নিয়ে আমার ভিতরে শুধু এগুলোই চিন্তা ছিল যে এগুলো আমি কি করতেছি, আমার কি হচ্ছে। তবে এর ভিতরে বলে রাখা ভালো, আমি কিন্তু সব ফ্রেন্ড সার্কেল ছেড়ে দিছি। কারণ ফ্রেন্ড সার্কেল না ছাড়লে, কারণ আমি খারাপ লাইনে চলে যাচ্ছিলাম, সে যেতে ব্যাকআপ আসছে, যে কারণে আমি লাইফটাকে যদি এই জায়গায় নষ্ট করে দিই, আমার প্রতিটা জায়গায় আমি মানে আটকে যাবো। সারোভের সাথে দেখা করতে পারতেছি না, লিজাকে সরি বলতে পারতেছি না, বা ফরএভার মানে আমার বাবার কেসে খারাপ হয়ে যাচ্ছে, যে এরকম কিছু। তারপর শেষমেশ ঘটনা ঘটলো, বাবা অসুস্থ আর একটু বেশি হয়ে গেল, ডাক্তার দেখাইতেছে, লাভ হচ্ছে না, যে জায়গায় যাচ্ছে। হ্যাঁ, এটা বলে রাখা ভালো, বাবাকে কিন্তু নিয়ে গেছিলাম ওই আগের যে হোমিওপ্যাথ। হ্যাঁ, উনি বললো যে বাবা সব সত্যি কথা বলে দিল, যে আমি পরে বললো যে আপনি যে অবস্থা করছেন এই কারণে আমার ধরতেছে না। তবে এটা বলি যে আমার মনে হয় না যে আমার ওষুধে আর আপনার কোনো কাজে হবে, কোটি টাকা খরচ করলে মনে হয় না মানে সলভ হবে। তো তারপর আপনি সবকিছু রেখে যান, আমি আজকে দেখবো, দেখে যদি দেখি যে এরকম কিছু বের করা যায় তাহলে আমি আপনাকে জানাবো অবশ্যই। বলার সাথে সাথে আব্বা মানে হয়ে গেল, মানে মন ভেঙে গেল। তারপর এট এ টাইম ওর সাথে আমার সম্পর্কটা যে অবস্থায় ছিল সেটা বিয়ের পর্যায়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু আমি সেটাকে ইগনোর করতেছিলাম যে এখন যদি আমি বিয়ে করি সেটা পালায় অবশ্যই বিয়ে করতে হবে, কারণ এই অবস্থা আমি কিছু নাই, আমি কিছু করি না, এই অবস্থাতে কোনো কেউ মেনে নেবে না। আর তাছাড়াও যদি পালায়ও আসে আমার সাথে বিয়ে করে ফেলে, তাহলে ওর ফ্যামিলি থেকে একটা চাপ অবশ্যই আমার দিকে আসবে, এবং সেটা খুব ভয়াবহ। এই ভয়টা খুবই ছিল, আর সেটা এখন আমার এই অবস্থায় কখনো আমি কন্ট্রোল করতে পারবো না, এটা আমি জানি। এটা চিন্তা করে আমি ওর সাথে পুরা ব্রেকআপ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু তারপর আমার সাথে খুব জোর মানে কারাইতেছে যে তুমি এটা করতে পারো না, এটা মানে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা এখন আপাতত আমরা ফ্রেন্ডশিপ হিসাবে চলে যাই, তো মানতেও নারাজ। তো এরকম ফোনে অনেক ঝগড়াঝাটি চলতেছে, আমাদের ভালোবাসাটা শুধু ঝগড়া হইতেছে প্রতিদিন। একটা সময় আমাকে বললো যে তুমি আমাকে শেষ একটা কথা বলতে চাইতেছে। আমি কি, আমি বিয়ে করে ফেলবো বা যেটা তোমার লাইফের থেকে আমি চলে যাব, কিন্তু আমার শেষ একটা কথা রাখবা। কি, তুমি না বলতা আমি গাড়ি ছাড়া চলতে পারি না। হ্যাঁ। তুমি না বলতা যে আমি কেন বাহিরের কিছু খাই না। হ্যাঁ। আমাকে একটা দিন দিবা তুমি? আচ্ছা ঠিক আছে। পরে বললো ওদিনকে কিছু বলতে পারবা না, কোথায় যাবো না যাবো সেই ব্যাপারে কোনো কিছু বলবা না, আর কি করতেছি না করতেছি সেই ব্যাপারে কিছু বলতে পারবা না, চলে যাবো এটাও বলতে পারবা না, আমি যতক্ষণ যাবো ততক্ষণ দিতে হবে। সুমন পাখালের কাছে। সুমন পাখাল, আপনি বর্ষার কথা বলছিলেন এবং বর্ষা আপনার কাছ থেকে একটা দিন তার মতো করে চেয়ে নিচ্ছিল, ঠিক এই জায়গাটা থেকে আমরা ফিরতে চাই। তারপর আমি ব্যাপারটা এগ্রি করে, তো দেন সকালবেলা বললো যে আমি তোমাকে কল করবো, তুমি ফোনটা একটু খোলা রাখবা দয়া করে। যদি আমি ফোনটা প্রায় বন্ধ করে রাখতাম ওর জন্য, আর ওর ভয়েস রেকর্ড গুলো আমি কিবরা ভাই আমি নিয়ে আসছি সাথে করে, আপনি অবশ্যই শুনবেন। তো সে বললো আমি ঠিক আছে ওকে ফাইন। তো আমিও জিদ করে বললাম যে ওকে, তারপর তো আমাকে আর ফোন দিবা না? বলছেন না, কখনোই দিব না। তারপর সকালবেলা আমাকে ফোন দিল, আমি বের হলাম। এটা বলে রাখা ভালো যে ওদিন আমার প্রচুর জ্বর ছিল, জ্বর নিয়ে সকালবেলা বের হলাম, ওকে জানাই না এই ব্যাপারটা। তো জ্বর নিয়ে বের হলাম, বের হওয়ার পরে যাচ্ছি। তো মজার ব্যাপার হলো কি ভাইয়া, ওর ব্যাপারটা হলো ওদিনকে অদ্ভুত কেমন যেন হয়ে গেছিল। বলতেছে যে আমি আজকে সারাদিন হাঁটবো। আজীব ব্যাপার, তুমি হাঁটবা মানে? আমি তোমাকে এই পর্যন্ত যতক্ষণ দেখছি তুমি তো হাঁটো নাই আমার সাথে বেশিক্ষণ, বা মানে আমার সাথে দেখা হচ্ছে তো তোমার কম, কিন্তু তুমি হাঁটাহাঁটি, আমি তোমাকে যতটুকু দেখছি তুমি তো হাঁটাহাঁটি খুব কম করো, আমি দেখি না যে তুমি এভাবে হাঁটাহাঁটি করতে। তুমি না বলতে আমি হাঁটি না, এই কারণে হাঁটবো আজকে তোমার সাথে সব করবো, চলো। ভাইয়া আমি আপনাকে বলি যে আমি খিলগাঁও চৌরাস্তা থেকে হাঁটা ধরছি ও আমার সাথে, হাঁটতে হাঁটতে আমরা টিএসসি পর্যন্ত আসছি। ওদিক দিয়ে ঘুরে আবার যখন কাকরাইল দিয়ে আবার এদিক দিয়ে ঘুরে কাকরাইল দিয়ে আসছিলাম, আসার পরে রাস্তার মাঝখানে দেখবেন লক্ষ্য করে যে বউ জামাই চানাচুর পাওয়া যায়। সে বলল আমাকে দূর থেকে আমি এটা খাবো। ওকে ফাইন, চলো খাইলাম। তো বিল আমি দিতে চেয়েছিলাম, সে নিতে দিল না। তারপর হাঁটলাম, হাঁটার পরে হাঁটতে হাঁটতে চলতেছি, হাঁটতে হাঁটতে আমরা জিয়া উদ্যান গেছি। আমরা সারাদিনই ঘুরছি। আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট দরকার লিসেনারদের সেটাই আমি জানাচ্ছি। সেটা হইলো হাঁটতে হাঁটতে যখন গেলাম জিয়া উদ্যান, তখন সন্ধ্যার আজান পরেও তার বেশি। আপনি লক্ষ্য করছেন ভাইয়া, জিয়া উদ্যানের কিন্তু ওয়াল দেওয়া আছে লেকের পারে, যে জায়গায় বসা যায়, শুয়ে থাকা যায়। তো ওই জায়গায় আমি বসে আছি। ও বললো কি তুমি কি আমার কোলে মাথাটা রাখবা? পরে ভাই আমি ঠিক আছে রাখা যায় রাখলাম। সে আমাকে কপালে যখন হাত দিল, ও মা তোমার
শরীর তো অনেক গরম। আমি কি কিছু না, ওই সারাদিন হাঁটছি। তো তুমি হাঁটছো এই কারণে? এটা নিয়ে মানে খুব অনেক কিছু, এটা নিয়ে অনেক কথাবার্তা হলো যে শরীর গরম, তুমি জ্বর নিয়ে আসছো, তুমি আসলা কেন, এটা অনেক কিছু। তো কিছুক্ষণ পর মানে আমি বলি তুমি মাথাটা বুলাই দাও, এটাই ভালো লাগতেছে। পরে সে দিতেছে। এমন সময় আমি আমার এই জায়গায় ঠিক ভাইয়া মানে পানির ফোঁটা পড়লো। আমি ধরে দেখি কি মানে উপর দিকে তাকাই দিকে কাঁদতেছে কেন পাগল? পরে বলতেছে আমি তো বাসা থেকে চলে আসছি প্রিপারেট নিয়ে, আমি আর বাসায় ফিরবো না। আছি মানে ওই খুব ক্রিজি অবস্থা দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে তুমি বাসা থেকে চলে আসছো, মানে এখন কি করবো? এখন আমি জানি না, আমি তোমার সাথে যাবো, সম্ভব না। তো এটা নিয়ে অনেক বার্গেটিং হয়েছে আমাদের ভিতরে ওই জায়গায়। তো এট লাস্ট ও আমাকে করছে কলার ধরে 2টা চড় মারছে, আর চোখগুলা ভাইয়া আজও মনে পড়ে যে ছলছল করতেছিল। আমাকে বললো যে তোর কারণে, তোর মতো ছেলেদের কারণে মেয়েদের এই অবস্থা, মেয়েরা ছেলেদের বিশেষ করে না, তোর কারণে, তোর সাথে আমি প্রথম মিশছি, তুই আমার সাথে এই ঘটনা কেন করলি, আজকে তুই আমার হাত ছেড়ে চলে দিস, আমি কি দোষ করছি তোর কাছে? মানে এসব নিয়ে অনেক সিনকাট। আমাকে 2টা চড় মারলো। এতে আমার আরো এত মানুষ জমাট হয়ে গেছে, অনেকে আসছে যে কি হয়েছে বলছে। আমি বলছি যে কিছু হয়নি। তো ওকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? পরে বলতেছে না, চলে যান আপনারা। পরে আমি বলতেছি সিনকাট অনেক বড় হয়ে যাচ্ছে, তুমি কি যাবা নাকি আমি চলে যাবো? পরে আসলাম, ও আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে আসছে। তারপরে একটা সিএনজি নিলাম, নিয়ে আসলাম। আসার পরে আমি জায়গাটার নাম বলি, জায়গাটার নাম হলো রাজারবাগ। ওই জায়গায় স্টপ করলো, করে বলো তুমি এদিক দিয়ে তোমার এলাকায় চলে যাও, আমি এদিক দিয়ে আমার এলাকায় চলে যাচ্ছি। তো নামলাম, নামার পরে বললো যে একটু দাঁড়াবা। দাঁড়ালাম, হ্যাঁ বলো। পরে একটা এই যে ভাইয়া এই গোলাপটা। ওকে, গিভ মি দ্যাট। ওকে, এই গোলাপটা ভাইয়া নিয়ে আসলো সাথে করে। রাজারবাগের মির্জা আব্বাস সাহেবের বাসার সামনে মানে ফুল বিক্রি করে। তো নিয়ে এসে আমাকে বলতেছে ভাইয়া অনেক যন্ত্রণা দিছি তোমাকে, তার জন্য সরি। আর তোমাকে একটা কথা বলি, সেটা হলো যদি পারো আমার অতীত আর আমাকে ভুলা যেও। কথাটা ভাইয়া এমন ইমোশন ঢালছে, একটা মানুষ যে একটা কথার মধ্যে এত ইমোশন ঢালতে পারে এটা আমার জানা ছিল না। আর আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি এরকম কখনো কারোর মানে এইভাবে ফেস করছি। তারপর ভাইয়া ও বলে সোজা চলে গেল। তা আমি মানে আমি হতবাক হয়ে ওর দিকে তাকাইছিলাম যে দেখি একবার পেছনে ফিরে কিনা, যদি ফিরে গ্যারান্টি যা হওয়ার হবে, ফিউচার দেখা যাবে, বিয়ে করে ফেলবো। কিন্তু ভাই তাকাইছিলাম, ওদিনকে কি পড়ছিল আমি আপনাকে বলি। কালো একটা স্যালোয়ার পড়ছিল, ওড়না কালো আর লাল, একদম ডিপ লাল, উপরে একটু ছোট ছোট কাজ করা স্যালোয়ারটা ঢোলা ছিল। আমি তাকাইছিলাম, চুলগুলো ছাড়া ছিল। আস্তে আস্তে ভাই আমার চোখের অদৃশ্য হয়ে গেল এবং লোকের সাথে সে হারা গেল। কিছু নিজের মাথা নিতে করে শুধু আমি রাস্তাতে হাঁটতে হাঁটতে আমি রিক্সা টিক্সা না নিয়ে আমি কোরআন চলে আসছি। আয়সা মানে ছাদে বসে আছে, সিগারেট খেতেছি, মানে টেনশন ঠিক গেছে। এটা কি মানে বুঝলাম না, এরকম কিছুই মানে ওই সময় মনে হচ্ছিল যে সবকিছু এক সাইডে, ও এক সাইডে। তো এট লাস্ট ভাইয়া রাত্রেবেলা যখন আমি ফোন একবার হাতে নিতেছি আর একবার ওকে ফোন দিব, আবার চিন্তা করি না ও তো আমাকে ফোন না দিয়ে পারবে না, অবশ্যই দিবে। আমি আবার ফোন নেই, না দিতেছে না তো আবার আমি ফোন দিতে চাই, মোবাইল নেই, আবার দিই না, মোবাইল দিয়ে আবার দিই না, এমন করতেছি। এমন করতে করতে ভাইয়া ভোর হয়ে গেছে, কোনো খবর নাই। ভোরের পরে নামাজটা পড়ে ভাইয়া আমি ওরা ফোন দিচ্ছি, নাম্বার বন্ধ। সেই চিরচেনা কণ্ঠ, দুঃখিত এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না। এই ভয়েসটা ভাইয়া ওর ভয়েসটা আমি আশা করছিলাম যে ভয়েসটা ওর হবে। আমি প্রথমে ওর হ্যালো কথাটা শুনবো, আর আমি যখনই ওকে হ্যালো বলতাম ও খালি বলতো পড়ে যাবো, তো হ্যালো বললে বলতো পড়ে যাবো, খেলতে পারবো। তো ভাইয়া আমি ফোন দিতেছি, ওর মোবাইল অফ। 8টা থেকে 8:15 ভিতরে বাধ্য হয়ে 20 নাম্বারে ফোন দিছি। আমি চুপ করেছিলাম, দেখি কে ধরলো একটা মহিলা। বোঝা গেল যে ওর মা না, আর ওর ফ্যামিলিতে ওই ছিল বড় মেয়ে আর ছোট একটা ভাই ছিল, দ্যাট মিনস অন্য কেউ। তো আমাকে জিজ্ঞেস করতেছে কে, আমি ওর ফ্রেন্ড, ওকে একটু দেওয়া যাবে? পরে বলতেছে আপনি জানেন না কিছু? না। কাঁদতেছে, বলতেছে যে আপামনি তো কালকে ফ্রেন্ডদের সাথে কোথায় যেন ঘুরতে গেছিল, কিন্তু কোন ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিল জানতাম না, কিছু একটা সমস্যা হয়েছিল, রাতের বেলা আসছে, আইসা খাওয়া দাওয়া করে নাই, রুমে আটকা ছিল,
সকালবেলা নামাজ টামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, অনেকক্ষণ ঘরের ভিতরে বসেছিল। ওর আম্মা বলতেছিল বর্ষা বের হও, তো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। আমি এইভাবে শুনছি ভাইয়া, মহিলা কাঁদতেছিল, কথা বোঝা যাচ্ছিল না যেরকম বুঝছে। কি পরে দরজা ঢুকে দেখে ভাইয়া সুইসাইড। প্রশ্ন আমাকে করতেই হবে, কিন্তু কি প্রশ্ন করবো আমি খুঁজে পাচ্ছি না। তার আগে আপনাকে বলতে চাই প্রিয় শ্রোতা, যে গোলাপ ফুলটা ওকে শেষ দিয়ে গিয়েছিল বর্ষা, এবং সাথে কিছু কথা, জীবনের শেষ কিছু কথা, সেই গোলাপ ফুলটার ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। গোলাপ ফুলটা এখনো পাপড়িগুলো ঝরে যায়নি, গোলাপ ফুলটা এখনো কিছুটা হলেও রক্তিম আভা ধরে রেখেছে, এবং গোলাপ ফুলটা এখনো শক্তভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনি চাইলে এটাকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন, এবং এই মুহূর্তেই আমরা ছবিটা পোস্ট করছি, আপনি চাইলে এই ছবিটা দেখতে পারেন। সুমন, আজকে আপনি স্বীকার করতে এসেছেন, এবং আমি যে প্রশ্নগুলো আপনাকে করব আপনি অকুণ্ঠ চিত্তে সেটা স্বীকার করবেন। এই মেয়েটার সাথে কতদিনের সম্পর্ক ছিল আপনার? 9 মাস। 9 মাস। এই 9 মাসে তাকে আপনি স্বপ্ন দেখিয়েছিলেন ঘর বাঁধার? না, স্বপ্ন দেখাননি। এই 9 মাসে তার সাথে আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয়, হাজব্যান্ড ওয়াইফ, বিবাহিত জীবনে, সে ধরনের কোন সম্পর্ক হয়েছিল? এমন কি করেছিলেন যার কারণে সে এত বেশি ক্রেজি ছিল আপনার প্রতি? আই ডোন্ট নো, সেটার উত্তর তার কাছে ছিল। তার বাবা মা জানতো যে সে আপনাকে এতটা লাভ করে? জানি না। এখন পর্যন্ত কি জানে? যে না, এখন পর্যন্ত জানে না। আমি জানি না, একপাক্ষিকভাবে কোনো কিছু বলেই সেটাকে সত্য বলে ধরে নেবার কোনো সুযোগ নেই। আজকে যদি আমরা বর্ষার ভোকাল এখানে পেতাম, আমরা যদি বর্ষাকে পেতাম যে বর্ষার জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা সুমনের জন্য, সুমনকে ভালোবেসে, সেটার পিছনে বর্ষার কিছু লজিক আছে, বর্ষা বলতে পারছে তার মতো করে, তাহলে একটা ব্যাপার ছিল। সুমনকে যদি ধ্রুব সত্য ধরে নিতে হয়, তাহলে আমাকে বলতেই হবে বর্ষা তুমি ভুল করেছ। আর সুমনের বাইরেও যদি কিছু সত্য থেকে থাকে, যে সত্যটা আমরা জানি না, তাহলে আমরা সেই সত্যের জায়গা থেকে বর্ষাকে কোনো অ্যাকিউজ করতে পারি না। কিন্তু সুইসাইডাল জায়গা থেকে, আত্মহত্যার জায়গা থেকে যে কথাটা আমার বলার আছে আমার প্রিয় শ্রোতাদেরকে, সেটা হচ্ছে জীবন হচ্ছে সৃষ্টিকর্তার সবচাইতে মূল্যবান গিফট মানুষের জন্য। আপনি পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে এসেছেন, এবং আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি বেস্ট গিফটটা দুনিয়াতে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে মানুষের জীবন। সেই মানুষের জীবনে অনেক কিছু করার আছে, শুধুমাত্র প্রেম ভালোবাসা, কিংবা শুধুমাত্র জীবনের কোন একটি জায়গায় পরাজয়, কিংবা শুধুমাত্র জীবনের কোন একটা জায়গা থেকে চরম আঘাত পাওয়া একটা জীবনকে নষ্ট করার জন্য, একটা জীবনকে থামিয়ে দেবার জন্য কখনোই যথেষ্ট নয়। জীবনের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা জীবনই অসম্ভব সম্ভাবনাময়, এবং আপনি জানেন না যে আপনি মৃত্যুর 1 ঘন্টা আগে পর্যন্ত আপনি পৃথিবীর জন্য কত ভালো কিছু করে যেতে পারেন। তাহলে একটা ব্যর্থতা, একটা খারাপ লাগা, একটা বিফলতা, সেটার জন্য কেন পুরো জীবনটাকে শেষ করে দিতে হবে? সেই জায়গাটা থেকে যারা সুইসাইড করেন, যারা এরকম কাজ করেন, তারা প্রচন্ড রকম বোকা এবং প্রচন্ড রকম অবিচার করেন। তাদের জন্য এই কথাটা বলা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই। কিন্তু যারা এরকম করতে পারেন বা করতে চান, তাদের জন্য শুধু একটা কথাই বলার আছে, দয়া করে এত সুন্দর, এত মূল্যবান একটা উপহার, এটাকে নষ্ট করবেন না। কারণ আপনি জানেন না, আপনি যখন চলে যান, তখন শুধুমাত্র আপনি একা চলে যান না, আপনার চারপাশের সমস্ত জিনিসগুলোকে আপনি গলা টিপে মেরে তারপরে চলে যান। আপনার মা মরে যায়, আপনার বাবা মরে যায়, আপনার চারপাশের ফ্যামিলির কাছের বন্ধুরা চিরজীবনের জন্য মরে যায়, এবং এই মরে যাওয়াটা যদি আপনি দেখতে পেতেন, তাহলে নিশ্চয়ই আপনি কখনো এমন কাজ করতেন না। সুমন, কিছু বলার নেই জায়গাটাতে, আপনি কি ফিল করেন? আমি আরেকটু কথা বলে নেই, এটা বলা ভালো। জি। তো ওই সিচুয়েশনটা আমার এমন ছিল যে আমি যদি বুক চিৎকার করে কাটতে পারতাম, তাহলে মনে হতো যে আমার মনটা হালকা হতো। আপনি জানেন ভাইয়া, আপনি কি আজ করতে পেরেছিলেন যে ওই ধরনের কাজ করতে যাচ্ছে? না, এটা কখনোই না। কিন্তু আমাকে যথেষ্ট লাভ করতে, আপনি আমার ভয়েস গুলা ওর সাথে কথা মানে শুনলে বুঝতে পারবেন। আপনি ফোনে যে রেকর্ডটা নিয়ে এসেছেন সেটা না, এটা আমরা প্রচার করতে পারবো না এই কারণে যে এটা প্রচার করলে এটা এক ধরনের সাইবার ক্রাইম হয়ে যাবে। আমরা প্রমাণ স্বরূপ আপনার কাছ থেকে সেটা শুনেছি, এবং
আমরা বিশ্বাস করি যে হ্যাঁ প্রচন্ড রকম ভালো সম্পর্ক আপনাদের মধ্যে ছিল, কিন্তু আমরা প্রচার করছি না এই কারণে যেহেতু সে দুনিয়াতে নাই এবং একজনের অনুমতি ছাড়া ফোনের ভোকাল, গোপন ভোকাল, সেটাকে এভাবে প্রচার করা এক ধরনের ক্রাইম। আমরা সে কাজটি করতে পারছি না, তবে প্রমাণস্বরূপ আপনার কাছ থেকে আমরা শুনেছি। হ্যাঁ বলুন। তারপর ভাইয়া আমার মাথার সবকিছু এলোমেলো হয়ে গেল। আম্মু জিজ্ঞেস করতেছে কাঁদতেছিস কেন? আমি বলে সবাইকে বলতে পারতেছিলাম না এই ব্যাপারটা, মানে শেয়ার করার মতো ছিল না। আমি কি হয়েছিলাম তখন আমি নিজেও জানি না। বাথরুমে ঢুইকা ঝর্ণা ছাড়ছি, কল ছাড়ছি, তারপরও চিৎকার করছি যাতে ওই ঝর্ণার কলের পানির আওয়াজে যেন আমার কান্নার আওয়াজ যেন বাহিরে না থাকে, বাহিরে না আসে। এভাবেই চলতেছিল ভাইয়া। বাইচা ছিলাম, মারা যায়নি। চিন্তা করছিলাম আমিও সুইসাইড করব, কিন্তু একটা জায়গা আটকে যাই যে আজকে যদি আমি সুইসাইড করি আমার উপরে অনেক কিছুই আছে। সেটা হইল আজকে আমার বাবার কেমোথেরাপির টাকাটা আমার জন্য নষ্ট হয়েছে। বাবা যদি কেমোথেরাপি নিতে পারতো হয়তো বাবা আরো কিছুদিন বাঁচত। আর বাবার কেমো নিতে পারলো যে বাবা বাঁচতো, বাবা যে সুস্থ থাকতো, তাইলে হয়তো আমি এই ডিসিশনটা নিতাম না। আমি অবশ্যই বর্ষাকে বিয়ে করে ফেলতাম। আর বাবার টাকাটা যদি আমি ওই একটা জিনিস পাওয়ার আশা যে সারোয়ার ভাইকে প্রাইজ বন্ডগুলো দেওয়া, সেটা যদি আমি চিন্তা না করতাম, তাহলে সেই জিনিসটা চিন্তা না করলে হয়তোবা বাবার টাকাটাও নষ্ট হতো না। তারপর বাবা সুস্থ থাকতো, হয়তোবা বর্ষ আমার সাথে থাকতো। আমার এখন বড় কথা হইলো যে ভাইয়া আজকে প্ল্যাটফর্মে আসা, এই এবিসি রেডিওতে এসে আমার কনফিডেন্ট আরো আসছে। আমার ভিতরে টার্গেট ছিল মানে সারোয়ার ভাইয়ের সাথে দেখা করব যে কোনো মূল্যেই হোক। তার জন্য সবকিছুই হারাইছি। আমি বলে রাখা ভালো, আমার সারোয়ার ভাইয়ের সাথে দেখা হয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তখন আমি পিএমএ তে জব করি, কিন্তু ওই সিচুয়েশনে আমি ভাইয়ের সাথে কথা বলার মতো ওয়ে ছিল না। তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু ছবি তুলতে পারি? সে বলল হ্যাঁ অবশ্যই তুললাম। কিন্তু আমি চাইছিলাম কোনো একটা ভাবে এসে ভাইয়ার সাথে এটা শেয়ার করতে, যা আমি আজকে সাকসেস। তবে আমার সাকসেসের আরো একটু মানে বাইরে গেল। সেটা হলো আমি জীবনে যে কোনো মুহূর্তে হোক সৎভাবে, শুধু সৎভাবে সাকসেস হব, যে কোনো ভাবে হয়ে ওর ফ্যামিলির কাছে যাব, গিয়ে ওর ফ্যামিলির কাছে ক্ষমা চাইব যে আমি আমার কারণে, আমার অজান্তে আপনার মেয়ে একটা বড় স্বপ্ন দেখছিল, যার কারণে এই ঘটনাটা ঘটছিল। সেটার জন্য ভাই আমি আজও স্ট্রাগল করতেছি, চেষ্টা করতেছি। ইভেন কি ভাই আরেকটু বলি, সেটা হইলো কিছুদিন পর আমার বাবাও কিছুদিন পর মারা গেল। ভাই চোখের সামনে দেখছি যে বাবা মারা যাওয়া কিভাবে দিনে দিনে। একটা ঘটনা বলি, সেটা হইলো ভাইয়া আমার বাবা যখন লাস্ট আমাকে নিয়ে, আমি তো বাবার সাথে ঘুরতাম যেতাম, আমার বাবা যখন আমাকে নিয়ে লাস্ট আমাদের খিদমা হসপিটালে এসে চেক আপ করে দেখেছে, তো আমি সামনে আমাকে বলতেছে, সামনে থাকা অবস্থায় করতেছে আল্ট্রাসাউন্ড এগুলো করতেছে, বলতেছে আপনার কি কয় ছেলে কয় মেয়ে এগুলো জিজ্ঞেস করতেছে, কিছু করে গেছেন এগুলো জিজ্ঞেস করতেছে। তখন বাবা বলতেছিল যে সুমন তুমি একটু বাইরে যাও। গেল, বাইরে চলে গেছি, তারপর ওনাদের সাথে কথা হয়েছেন। দেন রিক্সা দিয়ে আসার সময় বাবাকে জিজ্ঞেস করলাম বাবা সত্যি ঘটনাটা কি? কিছুই না, তোমার মা আমাকে সবসময় ভালো মন্দ খেতে বলতাম কিন্তু খাইতাম না, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম। না ওই জায়গার থেকে টাকাটা নাও, ওই ফলের দোকান থেকে 1 কেজি আঙ্গুর ফল নিয়ে আসলো। বাবা কুটকুটে শিশু বাচ্চার মতো খাইতেছিল, বলতেছিল যে জীবনে কোনো কথাই তোমার মার আমি শুনিনি, কিন্তু আজ আমার সেই ব্যাপারগুলা বুঝতেছি। বাবা কি হয়েছে সত্যি করে বলো। পরে বললো যে আমি 4-5 মাসের বেশি টিকবো না, আর সেই ব্যাপারগুলো আমি শিওর যে তুমি কারোর সাথে শেয়ার করবো না, তোমার মাকে তো নাই। বাবার এই ঘটনাগুলো শুই না মানে বুঝলাম যে একটা মানুষ মানে সে একটা আমার কিভাবে সে বাইচে আছে। সে ক্যান্সার যখন হয়েছে, যখন শুনছি সে তখনই সে মারা গেছিল, তার হয়তোবা দেহটা ছিল আর কিছু না। আপনি ঠিকই বলেছেন, কারণ একজন মানুষ যখন জেনে যায় যে একটা রোগ তার মৃত্যুর কারণ এবং সেই মৃত্যু ধীরে ধীরে তার কাছে ধেয়ে আসছে, প্রতি মুহূর্তে সে মরে, সকালে মরে, দুপুরে মরে, রাতে মরে, কারণ সে জেনে যায় যে আর কিছুদিন পরে তার মৃত্যু। এটা আসলে কতটা কষ্টের। হ্যাঁ বলুন। তারপর ভাইয়া বাবা আসলো, আর বাসায় নিয়ে আসলাম, উঠে করলাম। বাবা আস্তে আস্তে চোখের সামনে ঝরে গেল। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হলো বাবার যে ব্যথা উঠতো, মানে উনি এমন চিৎকার মারতো যে নিজে মানে সহ্য করতে পারতো না। তো আম্মু আমাদের একটু জায়গা রেখে গেছে, যে বাড়ি করা আছে, ওইটা আম্মু চিন্তা করলো যে বিক্রি করবে।
তো বাবা সেটা দেয়নি করতে, বলছে না আমি ঠিক হয়ে যাব। আরেকটা কথা বলি ভাইয়া, যে তার অসুখটা শুধু সে হাইড করে গেছে, কখনো ফ্লাশ করেনি। কারণ সে দেখতো যে কিছু হইলে আমার মা মানে খাওয়া দাওয়া ছেড়ে দিত, কান্নায় ভেঙে পড়তো। আমার বড় বোন তো আমার বাবার সিরিয়াস ভক্ত ছিল, তারা মানে ফিট হয়ে যেত, এরকম মানে একদম এরকম অবস্থা হয়ে যেত। তো সে কখনোই করতো না। আরেকটা কথা আমি বলি নাই ভাইয়া, সেটা হলো আমার বাবা, আমি ডকুমেন্টস নিয়ে আসছি সাথে করে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। প্রতি মাসে সে সরকারের পক্ষ থেকে 2000 টাকা করে পায়। আর বাবা যখন মারা গেল আমার চোখের সামনে, যে একটা কথা আছে, যখন ব্যথায় মানে ই করতে পারছিস, তখন আমাদের কোরআনের একটা নাকি সাফা খতম, ওইটা পড়াইলে নাকি হয়তো মুক্তির এটা। তো বাবা বলতেছিল তুমি একটু ইয়াকে ডাক দাও, ডাক দিয়ে আমাকে বলো যে সাফা খতমটা পড়াই দিতে। আমি তো এই মৃত্যু যন্ত্রণা থেকে মৃত্যুটাই ভালো। আম্মা তো কান্নাকাটি শুরু। আরেকটা কথা হইলো ভাইয়া, আমার মাকে বলছিল বাবা যে আমি যে কষ্টে আছি আমাকে রেহাই দিতে পারবা। আমার মা সাথে কথা বললে আপনি বুঝতে পারতেন, আম্মা এগুলো হয়তো বলতে পারো না, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। প্রতিটা মুহূর্তে মা কাঁদে, বাবাকে ফিল করে। তো বলতেছে যে একটা ডাক্তার আনো, একটা স্ট্যাম্পে সই দিয়ে দাও, দয়া করো আমার উপরে, আমার এই কষ্টটা থেকে মুক্তি দাও, আমি যে কষ্ট পাচ্ছি। মানে তাকে মেরে ফেলতে বলেছিল? হ্যাঁ বলছে একটা ইনজেকশন দিতে যাতে সে মারা যায়, এটা থেকে মুক্তি পায়। আমার মা তারপর থেকে আর ধীরে ধীরে আমার বাবার মানে অবস্থা এত খারাপ হয়ে গেছে, বিছনায় পড়ে গেল, একদম সবকিছু বিছনাতেই হস হয়ে গেল। আমার মাকে ধরে বলছে যে তোমাকে অনেক কষ্ট দিতেছি আমি। আমার মা তো কাঁদতে কাঁদতে শেষ, না কেন কষ্ট দিবেন, আপনি আমার স্বামী। মানে অনেক মানে আমার মা সবসময় আমার বাবার পায়ের সামনে এভাবে বসে থাকতো, এভাবে। যখন মারা গেছে তখনও আমার মা মাত্র চোখটা লাগছে তখনই আম্মাই লাভটা উঠছে প্রথম, বলতেছে যে এই যে চলে যায় চলে যায় চলে যায়। আমি দৌড়ে গেছি, যাই সামনে দাঁড়াইছি, দেখতেছি বাবার। ভাইয়া বিশ্বাস করবেন যে তখন আমার বাবার বুকের লোমগুলা দেখতেছি লড়তেছে। আমি বলতেছি মা তুমি কি বলতেছো, এই যে শ্বাস নিতেছে, কিন্তু ওইটাই শেষ ছিল, সেটাই শেষ শ্বাস ছিল। কিন্তু আমি শুনছি যে মানুষ মৃত্যুর সময় নাকি চোখ বড় হয়ে যায়, পা উঠায় ফেলে, মানে অনেক কিছু করে। কিন্তু আমার বাবার কিভাবে মারা গেছে এটা বুঝতেই পারিনি, ঘুমাই গেছে। ওই শেষ টুকশাক একটা ঢেকও নেয়নি। আমি তখনই বরাবর তাকিয়ে ঘড়ির দিকে তাকায় দেখলাম 1:15 বাজে। তারপর আর কি, তারপর বাবাকে নিয়ে গেল, এই জায়গায় একটা জানাজা হলো। ভাই আমি কাঁদতে পারতেছিলাম না, কারণ আমার চোখ দিয়ে অটোরও পানি পড়তেছিল, তো আমি চিৎকার পারতাম না, মানে ফ্রিজ হয়ে গেছিলাম। আমি ছোটবেলায় একটা ঘটনা শুনছিলাম, আমার বাবার নাকি এর আগে একবার শ্বাসের প্রবলেম হয়েছিল, গরম পানি টরম পানি মানে সব বসায় ফেলছিল যে তার মানে গোসল করে জানাজা দেবে, তখন নাকি শ্বাস ফিরে আসছিল। আমার ওই ভরসাটাই শেষ ভরসা ছিল। সারা রাত খালি শুধু বৈশা বৈশা বাবার সামনে দাঁড়ায় বলতেছিলাম যে আমার ছোট কাকাকে, যে কাকা উঠান, বাবা মারা যায়নি তো, দেখি না বাবা তো ফিরে না। যখন বাবার দেখলাম গোসল করাইতেছে, বাবার ঘাট দেখে ভাইয়া নিয়ে গেল কুতুবখালী, ওনার অফিস ছিল, সেই জায়গায় থামাইলো। অনেক মানুষ সেই জায়গায়, অ্যাম্বুলেন্স আমাদের মাইক্রোটা একটু সব থামায়, তারা দেখলো। অনেকক্ষণ লাগছে ভাইয়া। শুক্রবার দিন ছিল, দেশের বাড়ির দিনে রাষ্ট্রীয় মর্যাদা দিল, যার ভিডিও ক্লিপসও আছে আমাদের কাছে। সেটা তো ভাইয়া। আরেক কিছু কথা বলি ভাইয়া, যখন কবরের ভিতরে বাবাকে শোয়াইতেছিল তখনও মনে হচ্ছিল যে বাবা উঠে যাবে। সেই বাবার ছোটবেলার ঘটনাটা, যে হঠাৎ উঠে যাবে, ভাইয়া উঠে নাই ভাই। তারপর নিজেকে বড় অপরাধী মনে হলো যে আমার একটা জিদের কারণে আমার বাবার হয়তোবা সেই কেমোথেরাপিটা দিলে আমার বাবা হয়তোবা সুস্থ থাকতো। আমার একটা কারণে আমার বাবা দিলে আমার চোখের সামনে মারা গেল। আজকে ভাই আমার ফ্যামিলির উপরে যে সমস্যাটা আসছে সেটার দায়ভার আমার। আমি পুরা এত লিসেনারদের সামনে আমি আমার ফ্যামিলির কাছে ক্ষমা চাই, যা জানতো না আমার ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির কাছে খুবই সরি, কারণ আমার এখনো অনেক 25-30 লাখ টাকার মতো ঋণে আছে, যা শোধ করার ক্ষমতা খুব টাফ ব্যাপার। আর একদিকে আমি আমার সাকসেসের পেছনে দৌড়াচ্ছি যে আমি যেন আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। আরেকটা হলো ভাইয়া, আমার ফ্যামিলিকে আমি কখনো ছাড়বো না। আমাকে যদি মাপ নাও করে তাহলে এই মুহূর্তে আমি আমার ফ্যামিলি ছাড়তে পারবো না, কারণ আমার ফ্যামিলির জন্য আমার বাবা যে কত মূল্যবান ছিল সেটা আমি বুঝি নাই। আমার কারণে আমার বাবার আজকে এই অবস্থা। আপনি আপনার বিবেকের জায়গা থেকে সমস্ত রকম বিবেকবান মানুষ যেভাবে জাগে, আপনি সেভাবে জেগে গিয়েছেন। আপনার জন্য আমাদের কিছুই বলেন নেই। দুটো মৃত্যু আপনার জীবনকে শিখিয়ে গেছে,
আপনার জন্য পেনাল্টি এনাফ। আপনার বিবেক যে কষ্ট আপনাকে প্রতি মুহূর্তে দেয় সেটা আপনাকে সারাটা জীবন সৎ পথে চলাবে, সেজন্য শুভকামনা থাকছে। কিন্তু আমার বলার আছে আমার লিসনারদেরকে, প্রিয় শ্রোতা, এখানে সুমন পাখালের মতো অনেক শ্রোতা আছেন যারা জীবনে কোনো না কোনো ভাবে তাদের ইকোনমিক স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক যে অবস্থা, সেটাকে অনেক নিচু মনে করে অনেক বেশি হাই অ্যাম্বিশাস হয়ে যান, অনেক বেশি পরিমাণে উচ্চাভিলাষী ধারণা মনের মধ্যে পোষণ করেন এবং করার পরে সেটা রিচ করার জন্য, সেটা ধরার জন্য কখনো কখনো ভয়াবহ রকমের অপরাধ করে ফেলেন। এই ভয়াবহ রকমের অপরাধ আপনাকে তো কিছু দেয়ই না, বরং আপনার চারপাশের মানুষজনকেও অনেকখানি নিঃস্ব, রিক্ত, নৃশংসতার মুখোমুখি ফেলে দিতে পারে। আজকে সুমন পাখাল হচ্ছে তার একটা বেস্ট এক্সাম্পল। ওকে আমাদের কিচ্ছু বলার নেই, ও তো ওর শাস্তি পেয়ে গিয়েছে। ও চোখ বন্ধ করলে বর্ষার ছবি ওর চোখের সামনে ভেসে উঠবে। ও কখনোই ওই ফোনের কথা ভুলতে পারবে না যে ফোনটা করে ও খবর পেয়েছিল যে বর্ষা মারা গিয়েছে। ও কখনো ওর বাবার চেহারা, ওর বাবার শেষ নিঃশ্বাসটুকু ভুলতে পারবে না। সারাটা জীবনও বেঁচে থাকলে ওইটা মনে রাখবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমরা শুধু সুমন পাখালকে এখানে এনে শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চেয়েছি, সুমন পাখালের মতো ভুল যেন আপনারা না করেন, এবং এই ভুলগুলো করলে ওর যে শাস্তি তার চেয়েও অনেক বড় শাস্তি আপনি পাবেন। আপনার কি শেষমেশ আর কিছু বলার আছে? আমি লিসেনারদের উদ্দেশ্যে এটা বলি যে সবকিছু বাড়াবাড়ি ভালো না, আর সেই বাড়াবাড়ির ফসল তো আমি পাইলামই। আর আমারটা দেখে আপনারা হয়তোবা কিছু এর থেকে বের করতে পারবেন যে আপনাদের জীবনের জন্য মঙ্গলজনক হবে। আর আমি সারোয়ার ভাইয়ের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে সারোয়ার ভাই, আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। আমার এই প্রাইজ বোন, এটা আমি আপনার কাছে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে পাঠালাম, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। কিন্তু আপনার কাছে এটা 500 টাকা হতে পারে, আমার কাছে 500 টাকা না। আমার এটার দাম হলো আমার গার্লফ্রেন্ডের ব্যাপার, এটার দাম হলো আমার বাবার মৃত্যু। সবকিছুর এটার ভিতরে আছে। আর এই ব্যাপারটা আশা করি আপনি হয়তো আমার ব্যাপারটা ফিল করতে পারবেন ভাইয়া। আমি সসম্মানে আপনার প্রাইজ বন্ডটা আপনার কাছেই দিচ্ছি। আমি এটা চাই যে আপনি নিজে হাতে এটা ফারুকীকে দেন, এবং যে শ্রদ্ধাবোধ এবং যে ভালোবাসার জায়গাটা থেকে আপনি ফারুকীর জন্য এটা জমা রেখেছেন, আমি চাই সেই জায়গাটা থেকে আপনি নিজে থেকে এটা ফারুকীকে দেন, এবং সেজন্য আমরা যদি ব্যক্তিগতভাবে আপনাকে কোনো সাহায্য করতে পারি সেই সাহায্যটুকু আমরা করব। আমি নিজের থেকে চেষ্টা করবো, আর আশা করি আপনারা আমাকে অবশ্যই হেল্প করবেন। আর আমি যে জবটাতে আছি সেটা দিয়ে কোনো মতে চলে যাচ্ছি। কিছুদিন আরেকটা স্মৃতির কথা বলি। ওদিনকা আপনার 10-15 দিন আগের একটা ঘটনা বলি। আমার মা তো গম্ভীর টাইপের, সে কোনো কিছু শেয়ার করে না। আমরা যেটা যখন দিই সেটা দিয়ে সে চলে। তো সেই সংসার পরিচালনা করে আমরা শুধু টাকাটা নিয়ে দিই আর কি। ওদিনকা আমার মা টাকা, আমার বাবার একটা অভ্যাস ছিল, সেটা নতুন টাকা সে জমাইতো। তো ওদিনকার টাকা ধরে কাঁদতেছে। আমি বলতেছি কি হয়েছে মা, কাঁদতেছে কেন? পরে বলতেছে যে এই টাকাগুলা আমি কখনো খরচ করি নাই, অনেক বিপদ গেছে তারপর খরচ করিনি, কিন্তু আমার এই জায়গার থেকে 500 টাকা খরচ করে দিতে হয়েছে। এটা শোনার পরে মনে হয়েছে ওই 500 টাকা, যে 500 টাকা সামান্য, কিন্তু ওইটা তো আমার মার জন্য তো অগণিত টাকা। এটা আমার বাবার শেষ স্মৃতি, আমার মার কাছে রেখে গেছিল। তো এগুলো আমার মার কান্না। আমার মা প্রতিটা মুহূর্ত আমার বাবার জন্য মারা যায়। আমার বাবা যে জায়গায় বসে ছিল সেই জায়গায় দাঁড়ায় থাকে, এবং এই মৃত্যুটা দেখে দেখে আপনি প্রতি মুহূর্তেই কষ্ট পান। হ্যাঁ। আমরা এবার এক্সপার্ট প্যানেলের মুখোমুখি হচ্ছি। আমরা জানবো আমাদের বিশেষজ্ঞের মতামত। আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ হিসেবে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ প্যানেলের একজন বিশেষজ্ঞ। আমরা এই পর্যায়ে তার মুখোমুখি হব, যিনি পুরো অনুষ্ঠানটি শুনেছেন, এবং এই মুহূর্তে তার মূল্যবান মতামত আমরা জানব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন সুমন পাখালের জীবনের অপ্রিয় সত্যগুলো, তো আপনার কি বলার আছে এই মুহূর্তে? হ্যাঁ, আমি সুমন পাখালের সব কাহিনীটা শুনলাম। এখানে কয়েকটা জিনিস সবার বিবেচনার জন্য রাখতে হবে যে এটা সুমনের ব্যাপার না, প্রত্যেক শিশু এবং কিশোর কিশোরীরাই শৈশবকালে বা কৈশোরকালে রোল মডেল হিসাবে কাউকে বেছে নেয়। রোল মডেল হচ্ছে আদর্শ অনুকরণীয় কোনো ব্যক্তিকে। সুমন কিন্তু তার পাশের একজন প্রতিবেশী একজন বড় বাইকে আদর্শ মডেল হিসেবে নিয়েছিল। ঠিক একইভাবে পরে তারা ফারুকীকেও সেই আদর্শ মডেল হিসেবে নিয়েছে। আসলে কৈশোর বয়সে এই
রোল মডেল বেছে নেওয়াটা, বিশেষ করে বিখ্যাত ব্যক্তিদেরকে রোল মডেল হিসেবে বেছে নেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু আমরা কৈশোরে বা শৈশবে কাটিয়ে উঠি নিজের আত্মপরিচিতি গঠনের মাধ্যমে। আইডেন্টিটি যেটাকে বলি, সেলফ আইডেন্টিটি, আত্মপরিচিতি, আত্মপ্রতিকৃতি। তখন নিজের পরিচিতিটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, তখন আর ওই কল্পনার ফানুষের লোকদেরকে আস্তে আস্তে তারা সরে যায়, তখন নিজের একটা লক্ষ্য স্থির হয় এবং নিজের সামনে পথে এগিয়ে যায়। কিন্তু সুমনের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার আত্মপরিচিতিটা, সেলফ আইডেন্টিটিটা সঠিকভাবে গড়ে উঠতে পারেনি, যার ফলে ওই রোল মডেল যাতে, বিশেষ করে সরদার ফারুক যাকে নিয়েছিলেন, সেটাই এত বেশি বিমোহিত হয়ে রয়েছিলেন যে তার সঙ্গে দেখা করাটাই বোধহয় তার জীবনের সবচেয়ে বড় তাৎপর্যের জিনিস হয়ে দাঁড়িয়েছিল। এটা সে করতে গিয়ে বিভিন্ন চেষ্টা করেছে, বিভিন্ন মাধ্যম চেষ্টা করেছে। সে হয়তো মেধাবী হলে ভাবতে পারতো যে সে সরদার ফারুকের মতন লেখক হবে, পরিচালক হবে, নির্দেশক হবে, তার সঙ্গে যোগাযোগ হবে, কিন্তু সে তার মেধা বা তার অবস্থানগত কারণেই সে ওই পর্যায়ে না গিয়ে সে মনে করছে টাকার দিক থেকে যদি আমি বড়লোক হতে পারি তাহলে হয়তো আমার এই স্বপ্নের মানুষের কাছে দেখা করতে পারবো। আর দ্বিতীয় কথা যেটা হলো যে এর পরবর্তী পর্যায়ে এই যেহেতু তার আত্মপরিচিতিটা ভালোভাবে গড়ে উঠে নাই, ঠিক একই কারণে এই আত্মপরিচিতির সঙ্গে আরেকটা হচ্ছে ইন্টিমেসি, অর্থাৎ হচ্ছে বিপরীত লিঙ্গের লোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের ভিতরে যে অন্তরঙ্গতা, সেটাও তার ভিতরে তৈরি হয়নি। যার ফলে ওই যে মেয়েটার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, মেয়েটা তাকে তীব্রভাবে ভালোবাসতো এবং একনিষ্ঠভাবে ভালোবাসতো, কিন্তু তার ভিতর থেকে সে অন্তরঙ্গতা তৈরি হতে পারে নাই। যখন সেই মেয়েটা তার কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে বা তাকে তার আশা পূরণ না হওয়ার বেদনায় ক্লিষ্ট হয়ে সে যখন আত্মহত্যা করলো, তখন সুমনের মধ্যে, এটা স্বাভাবিক, সব মানুষের কিন্তু এটা আসবে স্বাভাবিক যে আমার জন্য এই মেয়েটা নিজেকে শেষ করে দিল, আত্মহত্যা করলো। এখানে আমার যেটা অনেকের সঙ্গে এবং সুমনেরও পরামর্শ থাকবে, সেটা হচ্ছে এই যে এই ভুলের ভিতরে এই যে একটা দুর্ঘটনা ঘটেছে, এর জন্য তার এখন অনুশোচনা আসবে, তার গ্লানি বোধ আসবে, তার কষ্ট লাগবে, ঠিক আছে, কিন্তু এখানে মুখ টুপি করে থাকলে হবে না। এই অভিজ্ঞতা থেকে তাকে এবং সবাইকে যেন শিখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে আমিত্ব, এই জিনিসটাকে বুঝতে হবে। আমার মেধা কতটুকু, আমার অবস্থান কতটুকু, সামাজিক অবস্থান কতটুকু, আমার কতটুকু যেতে পারি, সেইভাবে আমার একটা পরিচিতি তৈরি হবে, একটা লক্ষ্য তৈরি হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী আমি একটা নির্দিষ্ট পেশা বেছে নেব। এই পেশাটা এক একজনের মান অনুযায়ী এক এক রকম হবে এবং সেটা থেকে সে সন্তুষ্ট থাকবে, সেটা সেখান থেকে সে উপার্জন করে সংসার করবে এবং সেই সংসারের সঙ্গে সে দাম্পত্য জীবন যাপন করবে এবং সংসার হবে। এইভাবে একটা প্রক্রিয়ার ভিতরে জীবন চক্র চলতে থাকে। এই যে একটা জীবন চক্রের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিতরে যেতে হলে তাকে তার পরিস্থিতিটাকে ভালোভাবে তৈরি করতে হবে। এবং সুমনের জন্য যেটা বলতেছি আমি, যে তার অতীতে হয়তো সেটা হয়নি, এখন থেকে সে যদি নিজের লক্ষ্য ঠিক করে রাখে যে আমি সুমন, আমি তো মোস্তফা ফারুকী নই, এই যে ইলিউশন, এই বিভ্রমটা তাকে কাটিয়ে উঠতে হবে যে আমি সুমন অবস্থানে থেকে আমি যা করতে পারি সেরকম একটা পেশা আমি বেছে নেব। সেই পেশা থেকে আমি যতটুকু উপার্জন করতে পারবো সেটা সন্তুষ্টির সাথে গ্রহণ করে সুখী জীবন যাপন করব এবং সেই অনুযায়ী একটা ভালো মেয়েকে গ্রহণ করে আমি সংসার জীবন যাপন করব। এখান থেকে অতীতটা তার কাছে পিছিয়ে যাবে, অতীতটা তখন থেকে এত কষ্ট দিবে না। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, আমাদেরকে সময় দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুমন পাখাল সহ আমাদের শ্রোতাদেরকে যে নিয়মিত পরামর্শ দিচ্ছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকে এবং সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এক্সপার্ট প্যানেল থেকে মূল্যবান মতামত জানলাম। আমরা সুমন পাখালের যাহা বলিব সত্য বলিব পার্টি এখানেই শেষ করছি, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। আমরা একটু পরে আবারও ফিরে আসছি অন্যান্য সেগমেন্ট নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা এতক্ষণ ধরে কমেন্টস করেছেন আমাদের ফেসবুকে, এবং শত শত হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি, লাইক পেয়েছি। তাদের উদ্দেশ্যে বলছি চলুন আমরা কিছু টেক্সট পড়তে চাই আপনাদের, এবং সেই সাথে আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে লাইক দিতে ভুল করবেন না। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ওকে, এসএমএস এখানে আবু বকর লিখেছেন সৌদি আরব থেকে,
তিনি ইমেইল করেছেন, ইনফ্যাক্ট ইমেইল করে বলেছেন এই অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং অসংখ্য শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই ধন্যবাদগুলো আমরা অনুষ্ঠানে পড়ি না, কিন্তু এই ধন্যবাদগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। মিলন লিখেছে সুমন পাখালকে শুধু বড় হওয়ার স্বপ্ন দেখলেই সেইভাবে কাজও করতে হবে, মানে বড় হওয়ার স্বপ্ন দেখলেই হবে না, সেভাবে তাকে কাজ করতে হবে, যে কথাটি কিন্তু আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম বলেছেন। ফারহানা লিখেছে এদের মতো ভদ্র প্রতারকদের জন্যই অনেক মেয়েরা বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। ফারহানা, আপনি হয়তো আজকে আমাদের সুমন পাখালকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, কিন্তু এটাও তো ঠিক ফারহানা যে সুমন পাখাল এখানে সে স্বীকার করেছে বলেই আপনি ভদ্রলোকদের পরিচয়টা পেয়ে গেছেন। সুতরাং সুমন পাখালের সেই জায়গাটা থেকে আপনি সুমন পাখালকে কিছুটা হলেও রেসপেক্ট করতেই পারেন। লিজা লিখেছে সুমন পাখাল যদি প্রকৃত অর্থে ভালো হয়ে থাকে সেই মেয়ের বাবা মায়ের পা ধরে মাফ চাওয়া উচিত, একমত পোষণ করছি। নয়ন লিখেছে সুমনের চিন্তাভাবনা বাস্তবমুখী নয়। নাজমুল লিখেছে সুমনের উচিত মৃত্যুর আগ পর্যন্ত বর্ষার বাবা মার দায়িত্ব নেয়া। রুমন লিখেছে প্রেমে জড়ানোর আগে ভেবে চিন্তে নেওয়া উচিত। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কমেন্টস করে